কি অবস্থা, শুনতে পাচ্ছেন? যারা জয়েন করেছেন কাইন্ডলি রিপ্লাই করে জানাবেন যে আপনারা অডিও শুনতে পাচ্ছেন। তো আমরা কিছুক্ষণ নিজেদের মধ্যে একটু কথা বলি, এর মধ্যে সবাই জয়েন করে ফেলুক, তারপর আমরা ক্লাস স্টার্ট করব। অলরেডি আমাদের সাথে 6 জন জয়েন করে ফেলেছেন। তো যারা জয়েন করেছেন তো মোটামুটি সবাই তো ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন, তাই না? জি জি, আসসালামু আলাইকুম। সবাই ছিলাম। তো আজকে থেকে আমাদের যে ভিডিও এডিটিং যে কোর্সটা আছে তার যাত্রা শুরু করছি। আমরা চেষ্টা করব যে আগামী যে ক্লাসগুলি হবে আমরা সবাই একই সাথে থাকবো, পাশাপাশি একজন আর একজনকে যে যতটুকু জানি ক্লাস ব্যাপারে এবং ক্লাসের বাইরেও যদি কোনো হেল্প লাগে তাহলে হেল্পগুলি করবো। ক্লাসের বাইরে মানে ভিডিও এডিটিং রিলেটেড যদি কোনো হেল্প লাগে তাহলে ইনশাআল্লাহ। আমি কি ক্লাস শুরুর আগে 1 মিনিট একটু ফ্লোর চাচ্ছিলাম প্লিজ, যদি। হ্যাঁ অবশ্যই, জি বলেন প্লিজ। আমি আপনাকে একটা মেসেজ করেছিলাম যে প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য আমি একটা পিসি বিল্ড করতে চাই, তো ভালো মানের পিসি। তো সেই ক্ষেত্রে আমি একটি কনফিগারও করেছি। এখন আপনি কি আমার এটা একটু শুনবেন না? আপনি একটা ভালো কনফিগার আমাদেরকে দিবেন, তাহলে আমাদের একটু সহজ হয়। আমার ল্যাপটপ আছে, ল্যাপটপে তো আসলে প্রফেশনাল কাজ হবে না, এটা আমি জানি। আচ্ছা আচ্ছা, তো আমি একটা একটু আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি। আমি একটা জিনিস সার্চ করে নিই, স্ক্রিন শেয়ার করে দেখেন। স্ক্রিনটা শেয়ার করি। আসলে প্রিমিয়ার প্রো যখন আমরা কাজগুলো করছি তখন এইটার আচ্ছা স্ক্রিন শেয়ার, হ্যাঁ সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। স্ক্রিন Adobe Premiere Pro PC কনফিগারেশন। আচ্ছা, যখন এই কথাটা লিখে আমরা সার্চ করব গুগলে, তখন গুগল আমাকে কিছু সাজেস্ট করবে। কারণ গুগল যেটা সাজেস্ট করবে এর উপরে তো বেস্ট হতে পারে না, কারণ সে তো নিজে থেকে কিছু বলবে না। যারা কাজ করছে বা অ্যাডোবি কোম্পানি যে আছে adobe.com, তাদের যে সফটওয়্যার তারা যে রিকোয়ারমেন্ট করে সেটাই হচ্ছে গুগল এখানে সিস্টেমটা তুলে ধরে আর কি। তো এর থেকে বেটার সাজেশন আমি নিজেও দিতে পারবো না, সব থেকে বেশি দিতে পারবো গুগলটা। তো আমরা একটু দেখে নিই কি ধরনের কনফিগারেশনটা হলে আমরা মোটামুটি চালাতে পারবো। এখানে দুইটা ক্যাটাগরি ভাগ করে দিছে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ঠিক আছে, কতটুকু মিনিমাম লাগবে বা কতটুকু হলে ভালো হয়, এই দুইটার মধ্যে একটা কনফিগারেশন করে দিছে। তো প্রথমে আসছে প্রসেসর। তো প্রসেসর যেটা আছে ইন্টেলের 6th জেনারেশন প্রসেসর। আচ্ছা, এইগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। এখন আপনার যদি এখানে 6th জেনারেশনের না হয়ে প্রসেসর একটু কম হয় সেক্ষেত্রে সমস্যা হবে না। হ্যাঁ, আর এখানে যেটা রিকোয়ারমেন্ট বলছে মিনিমাম, সেটা হচ্ছে 6th জেনারেশন। আর সিপিইউ যেটা আছে আপনার AMD, যেটা মোটামুটি সেটা মিনিমাম রিকোয়ারমেন্ট করছে। আর মোটামুটি ভালো হয় যেটা হচ্ছে সেটা ইন্টেলের কোর 7th জেনারেশনে যেটা আছে ওইটা আপনার AMD এর মধ্যে হলেও চলবে, সমস্যা নেই। যত যাওয়া যাবে তত বেটার হবে আর কি। উপরে যত যাওয়া যাবে তত বেটার হবে আর কি। জি, এরপরে হচ্ছে জি উইন্ডোজের যে বিট সিস্টেমটা আছে সেটা হচ্ছে 64 ভার্সনে বিট সাপোর্ট করে। আর পাশাপাশি এই জায়গাতেও দেখবেন যে একই রকম ভাবে লিখেছে 64 বিট, এখানে কোনো চেঞ্জ নেই মানে ভার্সনটার ক্ষেত্রে। কিন্তু অনেকেই উইন্ডোজ 32 ভার্সনটা আপনার সেট আপ করে ইউজ করে, সেই ক্ষেত্রে কিছু কিছু সফটওয়্যার সমস্যা করে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো উইন্ডোজ 32 বিটে পারফর্ম করে না। হ্যাঁ করে অনেক পুরনো ভার্সন যেগুলো আছে সিসি বা দেখা যাচ্ছে 14, হ্যাঁ মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 14 যে ভার্সনটা আছে সেটা, এখন তো 2020 চলছে। এরপরে র্যামের ক্ষেত্রে আসেন। র্যামের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে 8 GB, তারপরেও আপনাদের যদি কারো 4 GB র্যাম থাকে সেটাতেও সাপোর্ট করবে, কিন্তু অনেকটা স্লো হয়ে কাজ করবে। তো বলছে মিনিমাম 8 GB এবং সর্বোচ্চ কত হলে ভালো হয়, যদি আপনি 16 GB র্যাম ইউজ করে থাকেন HD মিডিয়া খুবই ভালো হয়। তার পাশাপাশি আছে এখানে 32 GB 4K মিডিয়া, মানে আপনি যদি 4K ভিডিও নিয়ে কাজ করেন, 4K তো আমরা সবাই কম বেশি বুঝি তাই না, হাই রেজলিউশন একদম সুপার ফাস্ট আলট্রা হাই। তো সেই ক্ষেত্রে আমরা 4 GB 32 GB র্যামটাকে প্রিফার করি আর কি। আর জিপিইউ যেটা আছে যেটাকে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে জানি, মিনিমাম 2 GB গ্রাফিক্স কার্ড হলে ভালো হয়। আর এখানে রিকোয়ারমেন্ট বলেছে যে 4 GB গ্রাফিক্স কার্ডের মতো লাগে। এবার আসেন হার্ড ডিস্কের ব্যাপারে। আচ্ছা, হার্ড ডিস্কের ব্যাপারটা কিন্তু এখানে ম্যান্ডেটরি না, কারণ হার্ড ডিস্ক যেটা আপনার স্টোরেজ ক্ষমতা আর কি। পাশাপাশি সি ড্রাইভে কিছু আপনার স্পেস লাগবে এর জন্য, তো মিনিমাম 10 GB মতো ফাঁকা রাখতে হয়। কিন্তু এখানে 8 GB বলছে, কিন্তু আপনি মিনিমাম আপনি 10 GB মতো ফাঁকা রাখবেন, না হলে একটু সমস্যা হবে আর কি। হ্যাঁ, কারণ আপনার যখন প্রিমিয়ার প্রো ওপেন হয় তখন অনেকটা দেখা 4 থেকে 5 GB অটোমেটিক্যালি ধরে রাখে এটা র্যামের জন্য। আর ফাস্ট স্পিডের জন্য অবশ্যই এখানে SSD কার্ড সাপোর্ট করছে। তো আপনাদের এখানে যেটা বলছিলাম, যাদের 4 GB র্যাম তারা যদি একটা SSD কার্ড লাগিয়ে নেন তাহলে কিন্তু অনেকটা বেশি
সাপোর্ট পাবেন এই ক্ষেত্রে। আচ্ছা, আর এখানে আপনার রেজুলেশন যারা বলছে যে আপনারা যারা কম পিসি নিয়ে কাজ করছেন তারা যেন এখান থেকে 1280/800 এই রেজুলেশনে কাজ করেন। আর যাদের কনফিগারেশন ভালো তো তারা 1920/1080 তে কাজ করতে পারেন। তো আমরা 1920/1080 তে কাজ করব, কিন্তু সেই ক্ষেত্রে যদি কনফিগারেশন স্লো হয় আমরা দেখবো স্লো কনফিগারেশনে কিভাবে কাজ করা যায়। এই রেজুলেশনটা থাকবে আমাদের, সমস্যা নাই। আর এটা আমাদের লাগছে না, কারণ আমরা সাধারণত সবাই উইন্ডোজ ইউজ করি, এটা আমাদের লাগছে না, এই জন্য রিকোয়ারমেন্টটা। আর এটা কি বলছে এখানে, নেটওয়ার্ক স্ট্রং। আচ্ছা, এটা মোটামুটি আমাদের লাগছে না। এই তো মোটামুটি এইগুলো যদি আমরা একটু মাথায় রাখতে পারি তো আমাদের ক্ষেত্রে যে পিসি নিয়ে কোনো সমস্যা হবে না। আর এর মধ্যে যারা আছে, যারা ম্যাক ইউজার্স, তারা জি হার্ড ড্রাইভের ব্যাপারে আমি একটু পরামর্শ চাই। আমি এইভাবে একটা পিসি বিল্ড করেছি যেটাতে আমার অনেক কস্টই পড়বে, কিন্তু তারপর আমি বানাবো প্রফেশনাল কাজের জন্য। তো আমি হার্ড ড্রাইভ নিয়ে আপনার একটা পরামর্শ চাই। আমি এসএসডি 500 জিবি এটা শুধুমাত্র অপারেটিং এবং আমার এই অ্যাপস এর জন্য রাখবো। আর আমি পাশাপাশি সেকেন্ডারি একটা হার্ড ড্রাইভ ইউজ করব 1 টেরা আর 2 টেরা। তো এইটার আরপিএম 7200 আমি পাচ্ছি না, মার্কেটে এখন নাই। 1 টেরাটা 7200 আছে, 2 টেরা আছে 5400। আমি যদি 2 টেরা 5400 নেই, যেখানে আমার মিডিয়া ফাইল এবং স্টোরেজ থাকবে, আর এসএসডিটা সম্পূর্ণ আমার অপারেটিং এর জন্য থাকবে, তো সেই ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট করবে কিনা বা সমস্যা হবে কিনা? আরো ভালো কাজ করবে, খুব ভালো কাজ করবে। আমি নিজেও এইভাবেই কাজ করি, আমি নিজেও এসএসডি টা গিয়েছি শুধুমাত্র আপনার সিস্টেমের জন্য, যেখানে অ্যাপস থাকবে, সি ড্রাইভের জন্য। আর বাদ বাকি পুরোটাই আমার হচ্ছে হার্ড ডিস্কে কাজ করছে আর কি, নরমাল হার্ড ডিস্কে কাজ করছে। তো আপনি আরো একটা কাজ করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি যদি একটু বেশি মানের এসএসডি, মানে বেশি এমবির এসএসডি নেন আর কি, বা বেশি জিবির এসএসডি নেন, সেই ক্ষেত্রে এসএসডি তে দুইটা পার্ট করলেন। একটা হচ্ছে আপনার অ্যাপস গুলো ইনস্টল দেওয়ার জন্য, আর যেহেতু আপনি যদি ডেডিকেটেড ভাবে ভিডিও এডিটিং এ কাজ করেন, তো সেখানে যখন আমরা রেন্ডার দিই বা কোনো কিছু সেভ করি, তখন যে লোকেশনটা দেখায় দেওয়া হয় আর কি, সেভ লোকেশন। তো ওই প্রথম সেভ লোকেশনটা আপনি ওই এসএসডি তেই দেখায় দিবেন, তাহলে আরো দ্রুত রেন্ডার হবে, মানে সেভটা খুব দ্রুত নিবে এবং কোনো ডাটা মানে ড্রপ করবে না সেক্ষেত্রে। কোনো ডাটা তখন ড্রপ করবে না, রাইট। আর আমরা যখন এই পরবর্তীতে আবার এসএসডি থেকে ওটা আবার এইচডি তে মানে পাঠিয়ে দিলে হবে, রেন্ডারিং এর সময় এসএসডি বানিয়ে দিলে ভালো হবে। রাইট, এক্স্যাক্টলি। শুধু রেন্ডারিং এর সময়টা আমরা একটু কনসিডার করব, বাদ বাকি সব সময় ওখান থেকে যেখানে ইচ্ছা আমরা নিয়ে নিলাম। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা আছি 10 জনের মতো এখানে। ওরিয়েন্টেশন ক্লাসে মেবি 13 জনের মতো ছিলাম, তো আর 3 জন কি মেবি অ্যাবসেন্ট। আচ্ছা, করোনা চলতেছে, তো করোনার ভিতরে কার কি অবস্থা আছে হতে পারে। আচ্ছা, এখানে একটা গ্রুপ আছে, আমরা মোটামুটি সবাই এই গ্রুপটাতে জয়েন করে ফেলবো। হ্যাঁ, প্রফেশনাল ভিডিও এডিটিং গ্রুপে আমাদের অফিস থেকে রেগুলার এখানে আপডেট করা হয়। তারপর আপনারা নিজেও এখানে কিছু লিখবেন, পাশাপাশি কোনো ভিডিও যদি ক্লাসের আমাদের প্রমোশনাল ভিডিও থাকে সেখান থেকে জানতে, মানে এখান থেকে সব ডিটেলস জানতে পারবেন আর কি। ভিডিও প্রত্যেকটা গ্রুপে সেটা দেওয়া হয়, কিন্তু এখান থেকে আপনার গ্রুপে ডিটেলস জানতে পারবেন। তখন ধরে আমার যে গত ব্যাচটা যারা গেল, তারা ক্লাস শেষে যে প্র্যাকটিস গুলো করছে, দেখেন এখানে এক ভাই ক্লাসের প্র্যাকটিস করে রাখছে আর কি। কতগুলো দেখলাম, সুন্দর ক্রিয়েটিভ কাজ দেখেছি, এগুলা বেশ ভালো লাগছে। আচ্ছা, এই যে এই ভাই আর কি, আমিনুল ভাই, উনিও মোটামুটি ভালোই। গত ব্যাচে একটু কম ছিল আর কি, স্টুডেন্টের অ্যাবসেন্স খুব বেশি ছিল, মানে করোনার ঝুঁকিটা তখন বেশি। এখন তো আমরা মোটামুটি বাঙালি একটু ইউজ টু হয়ে গেছি। আচ্ছা, আর এটা হচ্ছে আমার চ্যানেল। যদিও এখানে ভিডিও একদমই আপলোড করা হয় না, তারপরেও প্রিমিয়ার প্রোর উপরে অনেক কিছু ভিডিও এখানে আছে, যেগুলা দেখলে হয়তো আপনাদের অনেকটা কাজে লাগবে। তো ঘুরে আসতে পারেন, আমার নাম দিয়ে আছে, এমনি মোস্তাফিজুর রহমান লিখে সার্চ করলে চলে আসবে। আচ্ছা, তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 12 জন, মানে আমি বাদে 11 জন আমার সাথে আছে। তো চলেন আমরা ক্লাসের ভিতরে ইন্টার করে ফেলি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার। এখন পর্যন্ত এমন কেউ আছেন যে সফটওয়্যার ইনস্টল করতে পারেননি বা সফটওয়্যার তার কাছে নাই? আমি 2019 টা অলরেডি ইনস্টল করছি। আমি এখনো ইনস্টল করতে পারিনি, আমি আজকে নতুন জয়েন করছি। আচ্ছা, মানে ওটা করছি আর কি, ইউটিউব দেখে শিখে ওইভাবে করছি। আচ্ছা, রাইট, এটা খুব ভালো। আমার কাছেও নেই। আপনার কাছেও নেই? আজকে আমরা প্রথম ক্লাসে, আচ্ছা আমি তোর সফটওয়্যারের কথা দিয়ে দেওয়ার কথা সবাইকে, মানে ইস্যুকেন থেকে বলে দিয়েছিলাম যে সবাইকে যেন সফটওয়্যারটা দিয়ে দেওয়া হয়, লিঙ্কটা আমি অফিসে দিয়ে দিয়েছি। লিঙ্ক সেটআপটা না দেখার পেছনে কারণ হচ্ছে যে প্রিমিয়ার প্রো যখন আমরা সেটআপ দিই, এটাকে ক্র্যাক করতে হয়, আর একবার ক্র্যাক করার পরে ওটাকে যদি আনইনস্টল করে আবারও ক্র্যাক করে অনেক ঝামেলা হয়ে যায় আর কি সেক্ষেত্রে। তো আমি একবার তো ক্র্যাক করেই ফেলেছি, তো সেটআপ দেওয়ার পরে, মানে প্রথম ব্যাচকে দেখিয়ে ফেলেছি বা তার আগে থেকে।
এই জন্য আমি চাচ্ছি না যে এটাকে আবার আনইনস্টল করে ওটাকে নতুন ক্র্যাক করে আবার করার জন্য, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। আর এখানে আমার অনেক কিছু সেটআপ দেওয়া আছে। আর এটা সেটআপ প্রসেসটা একেবারে ইজি। আপনারা যদি একটু কষ্ট করে ইউটিউবে যান, যে একটু ভিডিও লেখেন যে হাউ টু সেট আপ অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তাহলে আপনি দেখতে পাবেন যে কিভাবে সেটআপ দিচ্ছে। আর সফটওয়্যারটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি লিংকে। তো যারা এখন পর্যন্ত সেটআপ দেননি, আপসেট হওয়ার কিছু নাই। সেটআপ প্রসেসটা একদমই সহজ। একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, আমি আছি আপনাদের সাথে। যেখানেই প্রবলেম হবে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। রিপিট হবে। আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড অবস্থা থাকে, আপনি ক্লাস শেষে ভিডিওগুলো পেয়ে যাবেন। যেখানে আপনি সমস্যা বুঝেননি ওইখানে একটু টেনে টেনে, হয়তো অনেক লম্বা ভিডিও হবে, একটু টেনে টেনে অ্যাডজাস্ট করে আপনাকে দেখে নিতে হবে সময় দিয়ে। দুইটা সেশনের ভিডিও একসাথে থাকবে? দুইটা সেশনের ভিডিও একই সাথে থাকবে, জি, একটু আলাদা আলাদা করে। আমার একটু কথা ছিল, একটা মিনিট একটু, যে আমি আপনাদের প্রিমিয়ার প্রো ইনস্টল দিয়েছি 2020টা, কিন্তু 2018টাও ইনস্টল দিয়েছিলাম, কিন্তু একই জিনিস বারবার লেখা আসতেছে যে সিস্টেম ইস্যু, মানে এই ধরনের একটা লেখা আসতেছে। আমি টোটাল কম্পিউটারটা আপগ্রেড করলাম, কিন্তু তারপরে একই লেখা আসতেছে। আচ্ছা, সেটআপের কোন একটা এররের ক্ষেত্রে এটা হতে পারে, বা এটাও হতে পারে যে আপনি 2018 একবার তাহলে এটা কি দুই ফাইলগুলো কনফ্লিক্ট করছে। আপনি অ্যাডোবি সিসি ক্লিনার, যেটা অ্যাডোবি না, সিসি ক্লিনার নামে একটা আছে আর কি সফটওয়্যার, সিসি ক্লিনার। জি জি, হ্যাঁ, ওইটা দিয়ে আপনি একটু যখন যে ফোল্ডারটিতে আপনি আনইনস্টল করছেন আর কি, সেখানে দেখুন কোনো ফাইল থেকে যায়, ওইখান থেকে ফাইলগুলো রিমুভ করে দিবেন। আচ্ছা, আমি তারপরে একটু দেখাই কোথায় ফাইলগুলো থাকে। আচ্ছা, এই যে সিস্টেম সি ড্রাইভ আসার পরে আপনি এই যে এখানে দুইটা ফোল্ডার থাকবে, এই যে অ্যাডোবি, এর মধ্যে দেখবেন যে আপনার অ্যাডোবি সিস্টেম যা আছে সব ডিলিট করে দেবেন ম্যানুয়ালি। পাশাপাশি এর মধ্যেও যাবেন, যাওয়ার পরে এই যে অ্যাডোবি, এর মধ্যে দেখেন, অ্যাডোবির মধ্যে দেখেন আমি কিন্তু দুইটাই চালাই, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2018। কিন্তু দুইটা চালানোর পরেও আমি কিন্তু যখন সেটআপ দিয়েছিলাম 2018, তখন কিন্তু একটা ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার করে সেটআপ দিয়েছি, আর একটা বাইরে সেটআপ দিয়েছি। এটা যখন আপনি সেটআপ দিবেন তখন আপনাকে বলে যে সেভ লোকেশন চাই, দেখবেন আর কি। সেভ লোকেশনটা আপনি এইভাবে দিতে পারেন, তাহলে সমস্যা হবে না। লোকেশন চাই। আচ্ছা, লোকেশনটা কোনটা দিব? ওখানে তো লেখা আছে একটা ডিফল্ট লোকেশন, যে কি ইংল্যান্ড না এরকম লেখা আছে দেখি। বা আপনি যদি দুইটা না চালাতে চান সমস্যা না, আপনি সবগুলোকে মানে সাকসেসফুলি রিমুভ করে দিয়ে যে কোনো একটা চালান, প্রথমে একটা শিখে ফেলেন, পরে আপনি এটা আর ইনস্টল দিয়ে কাজ করেন। 2019 মধ্যে, জি হ্যাঁ, লোকেশন, ওখানে একটা লোকেশন চাই, ওই লোকেশনের জায়গাটা কি লিখতে হবে? ওখানে ইংল্যান্ড বা বিভিন্ন দেশের নাম লেখা থাকে, এর কি আমি বাংলাদেশ লিখে দিব ওখানে? সেটআপ দেওয়ার সময় আপনার হার্ড ডিস্কের লোকেশন চাই, দেখবেন যে উপরে ছোট্ট করে কোনায় এরকম লেখা থাকবে লোকেশন, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি, এই জায়গায় লেখা থাকবে। এই পর্যন্ত যখন লেখা থাকবে তো আপনি তো জানলেনই যে আপনার প্রোগ্রাম ফাইলে এসে অ্যাডোবি একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং এর মাঝে এটা সফটওয়্যারটা সেটআপ হবে। তখন আপনি নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে রেখে দেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো নামে লিখে দেন, বা আপনার ইচ্ছা মতো একটা ফোল্ডার রাখলে হয়ে যাবে। তাহলে সবগুলো ওই জায়গাতে সেটআপ হলো, আপনি জানলেন যেটা এখানে সেটআপ হলো। এরপরেও কিছু ফাইল থাকে যেটা আলাদা। আপনি কিবোর্ডের উইন্ডোজ যে মেনুটা আছে ওইখান থেকে কন্ট্রোল আর চাপ দিবেন, দেওয়ার পরে এই যে অপশনটা আসবে রান অপশনটা আসবে। আচ্ছা, আমি আবারও বলে দিই, কিবোর্ডের উইন্ডোজ যে অপশনটা আছে, মানে কন্ট্রোল আর অল্টারের মাঝখানে যে বাটনটা, এটাকে উইন্ডোজ বলা হয়। এখানে আমরা চাপ দিব এবং আরে চাপ দিব, দেওয়ার ফলে আমাদের এই অপশনটা আসবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এখানে একটা কোড লিখবো, তো কোডটার নাম হচ্ছে আপনার অ্যাপ ডাটা, সামনে দিব পার্সেন্টেজ, তারপরে লিখবো হচ্ছে APPDATA, আবার পার্সেন্টেজ, দেওয়ার পরে ওকে করে দিব। এরপরে দেখেন এই জায়গাতে একটা ফাইল আসবে এবং এখানে অ্যাডোবি নামের কিছু কথা লেখা আছে। তো এর ভিতরে যা আছে সবগুলো আপনাকে রিমুভ করতে হবে, না হলে আপনি যখন কোনো কিছু ডিলিট করেন এখানে কিছু ফাইল থেকেই যায়, হ্যাঁ, এগুলো ডিলিট হয় না। এরপর আপনি যেটা করবেন, ওই অ্যাডোবি সিসি ক্লিনার যেটা আছে, অ্যাডোবি না সিসি ক্লিনার, ওই সিসি ক্লিনার দিয়ে একবার ক্লিন করে নিয়ে তারপর যদি ইনস্টল দেন, আশা করি সমস্যাটা হওয়ার কথা না। ওই যে কোনো একটা ফাইল থেকে যায়, যার কারণে সিস্টেম এরর বা কনফ্লিক্ট এরকম হওয়ার ইস্যু একটা থাকে। এই হচ্ছে ব্যাপার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ব্রাদার, একটা কোশ্চেন ছিল। আমরা তো এই যে অ্যাডোব প্রিমিয়ার প্রো মানে করবো আর কি, তো ওই আফটার ইফেক্টটা কি আমরা দেখবো কিনা মাঝে মধ্যে? হ্যাঁ, আমরা আফটার ইফেক্টটা দেখবো। আমাদের এই কোর্সের মধ্যে যে কোর্স প্ল্যানটা আমাদের আছে, এই কোর্সের মধ্যে আমাদের যা যা শিখবো সেটা হচ্ছে প্রিমিয়ার প্রো A to Z শিখবো, বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এমনকি অ্যাডভান্স পর্যন্ত হালকা পাতলা কিছু ধারণা থাকবে। এর মধ্যে যদি আমি যদি দেখি যে আপনারা খুব ভালো মতো নিতে পারছেন তো অ্যাডভান্স পর্যন্ত যাব, আর যদি মনে করি যে আপনাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তো ইন্টারমিডিয়েট পর্যন্ত থেকে যাব। বাট
আপনারা চেষ্টা করলে অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন অটোমেটিক্যালি, সেরকম প্রসেসটা আমি দেখিয়ে দিব। এরপর থাকবে হচ্ছে ফটোশপের বেসিকটা থাকবে। যতটুকু না জানলে প্রিমিয়ার প্রোতে কাজ করা যাবে না, বা যতটুকু জানা দরকার প্রিমিয়ার প্রোতে কাজ করার জন্য, ঠিক ততটুকু হচ্ছে আমরা ফটোশপ শিখবো। আর শেষের পার্টটাতে থাকবো হচ্ছে আফটার ইফেক্টে। কেন আফটার ইফেক্টটা শেষের দিকে থাকবে? কারণ আফটার ইফেক্টটা মানে বিশাল একটা সফটওয়্যার, ভিডিও এডিটিং এর জন্য না, ইফেক্টের জন্য। আমরা যদি একটু মনোযোগ দিয়ে ওর নামটা ধরে একটু বোঝার চেষ্টা করি, লেখা আছে যে আফটার ইফেক্ট, মানে ইফেক্ট শুধুমাত্র। একটা সিনেমা যখন আমরা হয়, বা একটা মুভি বা একটা ভিডিও যখন কেনা হয়, সিনেমার উদাহরণ দিয়ে কেন, সিনেমা সব থেকে লার্জ একটা ভিডিও এডিটিং এর জন্য। তো দেখবেন ওইখানে যদি কোনো অ্যাকশন থাকে, সেটা কিন্তু খুব ছোট, মানে 3 ঘন্টা যদি একটা ভিডিও হয়, অ্যাকশন থাকে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পুরো ইন্টার ভিডিও জুড়ে, তাই না? তো ওই 1 ঘন্টার যে ভিডিওটা যে অ্যাকশন ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে আফটার ইফেক্টের জন্য। তো আমরা আফটার ইফেক্টের অ্যাকশনটা অতদূর পর্যন্ত আমরা যাবো না, বেসিকটা দেখবো। আর আফটার ইফেক্টের সাথে প্রিমিয়ার প্রোকে ইন্টারনাল লিঙ্ক করে অনেক সুন্দর আউটপুট দেওয়া যায়, এই আউটপুট গুলো সম্বন্ধে আমরা একটু দেখবো। আফটার ইফেক্ট থাকবে এখানে। আর বাদে এরপরে আমাদের কি অবস্থান হবে, এটা শেখার পরে আমাদের ফার্দার মানে কি আরো উচ্চতর কোনো কিছু লাগবে না শিখতে? হ্যাঁ, শেখার তো ভাইয়া কোনো কিছু আসলেই শেষ নেই। শেষ নাই আর কি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ভিডিও এডিটিং এর আমরা যে পর্যায়ে শিখছি আর কি, এটা শিখে যে আপনি একেবারে যে রকেট সায়েন্স শিখে ফেলেন তা কিন্তু না। হ্যাঁ, আপনাকে নিজেকে আরো বেশি, অনেক বেশি দেখা যাচ্ছে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি আপডেট থাকতে হবে প্রতিটা, মানে আপনি যেটা নিয়ে কাজ করতে চান। দেখা যাচ্ছে ভিডিও এডিটিং শিখে এখান থেকে অনেকগুলো সোর্স আছে মুভ করার। আমার লাস্ট ব্যাচের এক স্টুডেন্ট, সে যেটা করছিল, সে আপনার টিভিতে কাজ করার জন্য যে কাজগুলি দরকার হয় এডিটিং এর জন্য, সে নিউজ প্রেজেন্টিং এর জন্য আর কি, সে অতটুকুর মধ্যে সে সীমাবদ্ধ থাকতে চায়, সে আর কিছু শিখবে না। আরেকটা ক্লাসে আর স্টুডেন্ট ছিল, সে হচ্ছে আপনার সে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবে, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে যেসব ভিডিও তৈরি করার দরকার হয়, সে অতটুকুর মধ্যে থাকতে চায়। একজন আছে ইউটিউব করবে, সে শর্ট ফিল্ম বানাবে, সে ওগুলো নিয়ে থাকতে চায়। তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি নিয়ে থাকতে চান, তার উপরে আপনার এখান থেকে মানে আমার কোশ্চেনটা একটু ক্ল্যারিফাই করি, আসলে কোশ্চেনটা সঠিক ছিল না। মানে আমার আসলে মূলত কোশ্চেনটা হচ্ছে যে ই শিখনের মাধ্যমে কি আমরা কি আরো আপডেট হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা ই শিখনের কোনো প্ল্যান আছে কিনা পরবর্তীতে? আচ্ছা, হ্যাঁ, ই শিক্ষণের মধ্যে মানে ভিডিও এডিটিং এর যতটুকু লাগে আর কি, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা আছে। এরপর ই শিক্ষণ যদি চায় সে আর আফটার ইফেক্টের অ্যাডভান্স বা সুপার অ্যাডভান্স কোর্স লঞ্চ করতে পারে, তখন আপনি জানতে পারবেন। অবশ্যই ই শিক্ষণের সাথে থাকবেন, তখন ডিটেলসটা জানতে পারবেন। আর ইন ফিউচার যদি আফটার ইফেক্টের কোর্স তারা লঞ্চ করে, সেটা আপনি জানতে পারবেন এখান থেকে। আমরা জানলাম, কোশ্চেন একটু বেশি হয়ে গেছে, সরি ফর দ্যাট। না না, ঠিক আছে, সমস্যা নেই, কোশ্চেন থাকবেই। আজকে আমাদের প্রথম ক্লাস, কোশ্চেন না থাকলে তো আমি বুঝবো না যে আপনারা বুঝছেন। যত কোশ্চেন আছেন করেন, সমস্যা নেই, আমি চেষ্টা করবো প্রত্যেকটা সলভ করার জন্য। তো আমরা মোটামুটি আজকে আমরা কি শিখবো? আমরা যাবো ফার্স্টে আমরা কি শিখবো সেটা যাচ্ছে আর কি। আমরা প্রথমে জানলাম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো রান করার জন্য আমাদের পিসির কনফিগারেশন কি কি দরকার হয়। আচ্ছা, আপনাদের প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে এবং একটা হচ্ছে যে এক্সাম থাকবে, ছোট্ট এমসিকিউ টাইপস। তো অবশ্যই আপনারা এই ক্লাসের উপরে ডিপেন্ড করবেন না, কারণ কি বলা যায়, আমি যা দেখাবো তা তো থাকবেই, বা তার পাশাপাশি অ্যাডোবি প্রিমিয়ার প্রো লিখে গুগলে যখন সার্চ করবেন অনেক ইনফরমেশন জানতে পারবেন। এই পেজটাও আপনারা সেভ করে রাখেন, এখান থেকেও 2-1টা এমসিকিউ এর মতো কোশ্চেন আসবে। তারপরে আমি একটা লিঙ্ক, আপনাদের রেফারেন্স লিঙ্ক দিয়ে দিব, যেগুলো সম্বন্ধে হালকা পাতলা একটু পড়াশোনা করলে আপনারা প্রিমিয়ার প্রো সম্বন্ধে আরো ডিটেইলস জানতে পারবেন, যেগুলো এমসিকিউ তে থাকবে। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিলাম সবার উদ্দেশ্যে, এখান থেকে দেখে নেবেন, জাস্ট জানার জন্য যে কতটুকু রিকোয়ারমেন্ট লাগে। যে কোশ্চেনটা আপনি আমাকে করলেন, আপনাকে যখন শেখার পরে যে এই কোশ্চেনের পরে আপনি যেন অ্যান্সার দিতে পারেন, সেজন্য এটা একটু মনে রাখলে হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই সফটওয়্যারের দিকে। তো আমরা আজকে সম্পূর্ণভাবে এই সফটওয়্যারটার সাথে পরিচিত হব। যারা অলরেডি জানেন সফটওয়্যারটা কি বা কোথায় কোন ফাংশনালিটি আছে, তারা তো জেনেই গেলেন। আর যারা নতুন তাদের জন্য অনেক হেল্প হবে। পুরাতনদের জন্য একটু বোল্ড হবে, আপনারা একটু ঝালাই করে নেন যে আমি ঠিকঠাক বলতে পারছি কিনা, আমার একটু ভুল হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা 12 জন, একজন নতুন জয়েন করেছেন। প্রথমে আমরা চলে আসি ফাইল থেকে। আচ্ছা, তার আগে এটার ওপেনের সময় একটা প্রসেস লাগে, ওটা আমি ওখান থেকে শুরু করে দিলাম, ক্লোজ করে দিই। সেট আপ করার পরে আমি প্রথম প্রিমিয়ার প্রো ওপেন করছি আপনাদের মতো করে। যখন আপনারা কম্পিউটার সেট আপ করবেন, করার পর যখন প্রিমিয়ার প্রো লঞ্চ করতে যাবেন, ঠিক এইরকম একটা উইন্ডোজ আসবে। তো এটা কি,
এটার সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, তারপর হচ্ছে নিউ টিম প্রজেক্ট, আর হচ্ছে ওপেন টিম প্রজেক্ট। নিউ প্রজেক্ট মানে আমি একদমই নতুন, আমি কোনো একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, এটা আমরা সাধারণত বুঝতে পারছি যেটা নিউ প্রজেক্ট। ওই প্রজেক্টটা কাজ করতে করতে মাঝ পথে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অনেক লম্বা একটা প্রজেক্টটা কোনোভাবে সেভ করে রেখেছি, সেইটা ওপেন করতে চাই, তখন আমরা ওপেন প্রজেক্টে যাব। এখন আমরা আছি ইস্যুখানে প্রায় 12 থেকে 14 জনের মতো ভিডিও এডিটিং এর স্টুডেন্ট, চাচ্ছিলাম টিম ভাবে একটা কাজ করব। সেই ক্ষেত্রে এখানে টিম ওয়ার্কের একটা প্রজেক্ট আমাদের আছে সেভ করা। যদি ওইটা ওপেন করতে হয় তখন আমরা এই ফাংশনালিটিতে যাব। এরপরে দেখা যাচ্ছে যে ওপেন টিম যেটা আছে, আমরা অনলাইন একটা সোর্স দিয়ে রেখেছি, বা এখানে অনেক লোক আছে যেটা ওপেন থাকছে। মানে আমরা যারা ড্রপবক্স ইউজ করেছি, ড্রপবক্স সবাই কি ইউজ করেছি? না, আমি করিনি এখনো। আচ্ছা, গুগল জি ড্রাইভ করেছি। ড্রপবক্সে যখন ক্লায়েন্ট আমাদের কোনো কাজ দেয় তখন কিভাবে কাজ দেয়, যে আমরা আপওয়ার্কের যেরকম ক্লায়েন্ট গুলো কাজ দিবে, একটা ফোল্ডার ক্রিয়েট করবে, যে ফোল্ডারটার নাম হবে হচ্ছে শেয়ারিং ফোল্ডার। ওই ফোল্ডারের মধ্যে ক্লায়েন্ট তার সবগুলো কাজ, মানে যতটুকু তার ডাটা থাকে, ডকুমেন্ট থাকে, সব ওখানে রেখে দিবে। আপনাকে ওইখানে যে ওই ফাইলগুলো নিতে হবে, নিয়ে কাজ করতে হবে, কাজ করে আপনি আপনার কাজটা ঠিক ওই জায়গাটা আবার জমা দিয়ে দিবেন। কিছু কিছু ক্লায়েন্ট এই ক্রাইটেরিয়াটা ফলো করে। এটা হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট বা ওপেন বা টিম প্রজেক্ট, যেটা অনলাইনে মধ্যে হয়, সেটার একটা সিস্টেম। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটা যারা এটা কিনে ইউজ করে, মানে টাকা দিয়ে কিনে লাইসেন্স দিয়ে যারা ইউজ করে, সেই ক্ষেত্রে একটা বাড়তি ফাংশন থাকে, সেটা হচ্ছে অ্যাডোবি ক্লাউড, যেটা কিনা জিমেল বা গুগল ড্রাইভের মতো 15 জিবি বা এরকম একটা স্পেস আপনাকে দিয়ে দিবে। ওইখানে আপনি কোনো একটা প্রজেক্ট রেখে দিলেন, সেই প্রজেক্ট নিয়ে যখন টিম ওয়াইজ কাজ করা হয় তখন আমরা এটা নিয়ে কাজ করব। তো এখন আমরা একদমই নতুন, তো আমরা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করছি। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। যখন নিউ প্রজেক্টে আমরা কাজ শুরু করব তখন এখানে নেম আসছে, মানে আমাদের এই যে কাজটা শুরু করলাম তার নাম চাচ্ছে আর কি। আমরা নাম দিলাম যে আমাদের ফার্স্ট ক্লাস ভিডিও এডিটিং। আচ্ছা, এখানে একটা দেখেন, আমি একটু আগে যখন বলছিলাম যে আপনি যদি এসএসডি কার্ড লাগিয়ে দুইটা পার্টিশন দেন, একটু বেশি মানে কি বলা যায়, একটু বেশি আকারের বড় সাইজের একটা এসএসডি নিলেন, অ্যারাউন্ড আপনার 500 জিবির মতো, আপনি 200 করে ভাগ করে নিলেন, অথবা 200-300 করে ভাগ করে নিলেন। সেখানে আপনি প্রিমিয়ার প্রো ভিডিওটা সেভ করার জন্য একটা লোকেশন দেখে দিবেন। সেটা কিভাবে দিবেন, সেই জায়গাটাই কিন্তু এটা। আমি আমার আই ড্রাইভে, আমার হার্ড ডিস্কের যে ড্রাইভ আছে, সি ড্রাইভ, ই ড্রাইভ, আই ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যে ফোল্ডারের নাম আমি দিলাম প্রিমিয়ার প্রো অটো সেভ। প্রিমিয়ার প্রো আমি যেই কাজটাই করি অটোমেটিক্যালি ওই ফোল্ডারের মধ্যে যেই সেভ হয়ে থাকুক, সেটা ব্রাউজ করে আপনি এখানে দেখা যেতে পারে। আপনি যখনই ব্রাউজে ক্লিক করবেন তখন দেখা যাচ্ছে যে ওই ফোল্ডারটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে আমি যা কাজ করি সব এখানে এসে সেভ হয় অটোমেটিক্যালি, এরকম ভাবে। তো এটা আপনি চাইলে আপনার মতো করে যে কোনো জায়গাতে সেভ করে রাখতে পারেন। তো আমি সাজেস্ট করি, যদি কারো এসএসডি কার্ড অ্যাভেলেবেল থাকে, সেখানে জায়গা থাকে, সেভ করার সময় আপনি ওই জায়গাটা দেখায় দেন, তাহলে সেভ হওয়ার সময় কোনো কনফ্লিক্ট করবে না, কোনো ডাটা লস হবে না আপনার। এই ক্ষেত্রে আপনি আপনার লোকাল হার্ড ডিস্ক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, বাকি যে সেটিংস গুলো আছে এগুলোকে আমরা কোনো চেঞ্জ করব না, আমরা এগুলো নিয়ে আরো একটু পরে বুঝবো। এগুলো হালকা একটু অ্যাডভান্সের দিকে, হ্যাঁ, এগুলো একটু হালকা অ্যাডভান্স আছে, আমরা ওইগুলোতে একটু পরের দিকে যাব, যখন বোঝার আমাদের দরকার হবে, যখন আমরা ক্যামেরা রেজলিউশন নিয়ে কাজ করব বা জানবো, তখন আমরা ওইদিকে যাব। এখন যা আছে ঠিক এরকম ভাবে ওকে করে দিব, এরকম। আচ্ছা, আসার পরে এখানে আমার একটা ইরোর দেখাচ্ছে। ইরোরটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা কাজ করেছিলাম বা কিছুদিন আগে, সেটার ফন্ট মিসিং আছে। যে ফন্ট, এই দুইটা ফন্ট আমার সেট আপ দেওয়া ছিল না, যার কারণে সে আমাকে ইনফর্ম করছে দুই ফন্টটা নাই। এটা কোনো মেসেজ আমি কেটে দিলাম, ওয়ারিড হওয়ার কিছু না, আপনাদের এরকমটি আসবে না, আপনাদের ঠিক এরকম আসবে, অথবা আরেকটু অন্য রকমের আসবে। শুরুতে এইগুলা কিছু অপশন গুলো আমি একটু পরিচয় করে দিই, এই জিনিসগুলা কি। আচ্ছা, এটা একটু নিচে নামাই দিই। এখানে দেখেন কিছুটা আপনার ট্যাব আছে। এটা হচ্ছে লার্নিং ট্যাব, এটা হচ্ছে অ্যাসেম্বল, এডিটিং, কালার, ইফেক্ট, আমরা মোটামুটি বুঝতে পারছি। কিন্তু ট্যাবগুলোর কাজ কি? এগুলোকে বলা হয় ওয়ার্ক স্পেস। আমি আমার কাজের সুবিধার্থে কোন জিনিসটা কিভাবে সাজায় রাখবো, ঠিক সেটাকে আবার অটোমেটিক্যালি আমি সেটা সেভ করে রাখতে পারি। যেমন আমি এডিটিং প্যানেলটা, আমি যখন ভিডিও এডিট করবো আর কি, তখন আমি চাচ্ছিলাম যে ঠিক এরকম ভাবে থাক। এটা হচ্ছে টাইম লাইন, মানে এখানে আমার সবগুলো ভিডিও থাকবে, 1 by 1 আসবে, আমি এখান থেকে কাজ করব। কি কাজ করছি সেটা দেখার জন্য এই অপশনটাতে আমি বেছে নিয়েছি। এই জায়গাটাতে সেটা ডিসপ্লে হবে, একটু পর দেখাবো, সবগুলো আসবে আর কি। আর এই জায়গাটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আমার সবগুলো কন্ট্রোল হবে। কোনো ইফেক্ট যদি অ্যাপ্লাই করি সেটা এই মাঝখানে শো হবে।
এই এডিটিং প্যানেলটা আমি এভাবে সাজিয়েছি আর কি, বা এটা এরকম ডিফল্ট ভাবে সাজানোই থাকে। যে কোনো ফাইল বা ভিডিও যখন আমি নিয়ে আসবো, ইম্পোর্ট করব, সেই জায়গাটা আমার এখানে থাকবে। তো এতে গেল হচ্ছে এডিটিং মোড। তো যদি আমি অ্যাসেম্বল মোডে আসি, দেখেন সম্পূর্ণটাই কিন্তু ডিফারেন্ট। এখানে আমার সব সোর্স ফাইল থাকবে, এখানে আমার ভিডিও ফাইল থাকবে। তো কেন এটা এরকম করা, আমি এরকম ভাবে সাজিয়েছি, দেখা যাচ্ছে অ্যাসেম্বল মোডটাকে আমি এমন ভাবে নিলাম যখন আমার ভিডিওগুলো অনেক বেশি থাকবে না, লিস্ট আকারে ভিডিও থাকবে, আমার অন্য করে দেখার দরকার নাই। শুধু আমি লিস্টগুলো দেখবো, ভিডিওগুলো ইম্পোর্ট করবো টাইম লাইনে, আর এখানে দেখবো সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে আমি আবার এখানে চলে আসবো। সবগুলো কিন্তু একই কাজ, মানে আপনার জাস্ট দেখার সুবিধার্থে এগুলো আমরা করি। যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করে তারা দেখবেন যে অনেক সময় ছবিতে আপনি দেখবেন যে তার সামনে চোখের সামনে 2-3টা মনিটর আছে। তো এতগুলো মনিটরকে আসলে লাগে? এই মনিটর গুলোকে এক একটার এক এক ধরনের কাজে দিয়ে রাখে। কোন একটা মনিটর দেখা যাচ্ছে কন্ট্রোল দিয়ে রাখছে, কোন একটা মনিটর আপনার স্ক্রিনটা দিয়ে রাখছে, সে দেখছে সুবিধার্থে আর কি। তো এইগুলো হচ্ছে সে ব্যাপারগুলো। কালার, যখন আমি কোনো কালার কালেকশন নিয়ে কাজ করবো তখন সে কালার কালেকশন। তো এইগুলো আপনি পাবেন কোথায়? তো এইগুলো পাবো হচ্ছে আমরা উইন্ডোজে, উইন্ডোজ থেকে এই যে লেখা আছে দেখেন হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস, এই জায়গাতে এসে সবগুলো এখানে আমাদের আছে 1 বাই 1। তো যদি আপনি কোন একটা এরকম ওয়ার্ক স্পেস সাজিয়ে নেন, তারপর সেটা কিভাবে সেভ করবেন, এই যে এখানে দেয়া আছে সেভ অ্যাজ এ নিউ ওয়ার্ক স্পেস, ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা সেভ হয়ে যাবে। আর প্রত্যেকটা ওয়ার্ক স্পেসের আপনার শর্টকাট আছে, Alt+Shift+7। আমি একই রকম ভাবে দিয়ে রেখেছি 1 2 3 4 7 8 12 এরকম ভাবে দেওয়া আছে আর কি। তো আপনারা হয়তো দিতে পারেন, অথবা এখানে এসে মাউসে সম্পূর্ণটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্লিক করতে পারেন। তো শুরুটা ফাইল থেকে শুরু করা উচিত ছিল, তো কেন আমি এডিট থেকে শুরু করলাম, কারণ এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ক স্পেসটা। অনেক সময় দেখবেন যে এটা ওপেন করার সাথে সাথে যে অ্যাসেম্বল চলে আসতে পারে, অথবা আপনার এই যে ইফেক্ট চলে আসতে পারে। কারণ ঘাবড়ানোর কিছু নাই যে না আমার পিসিটা অন্য কোনো সমস্যা হয়নি। আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম অনেক আগে, তখন আমি একটু ঘাবড়িয়ে গেছিলাম যে কি ব্যাপার, আমার এরকম থাকলো কেন, তার মানে কি সব উল্টাপাল্টা হয়ে গেছে, আমি কিছু ভুল করছি। কিন্তু আসলে এটা ভুলের কিছু না, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এটা আপনি যেভাবে সাজিয়ে রাখবেন ঠিক সেভাবে এটা 1 বাই 1 সাজানো থাকবে। আচ্ছা, এই সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে যে আমি জায়গাটা বুঝি নাই বা রিপিট করলে ভালো হতো? বলতে পারেন। না, মোটামুটি ক্লিয়ার। না না আচ্ছা ঠিক আছে। তারপর আমরা যদি আচ্ছা, আমার পিসিটা একটু ভারী হয়ে গেছে। ভারী হওয়ার পিছনে লজিক আছে, অনেকগুলো সফটওয়্যার রান আছে ব্যাকএন্ডে। ওকে, আর এদিকে আমাদের টাইমটা হচ্ছে 10 মিনিট আছে। আচ্ছা, এরপরে আমরা আবার ফিরে আসবো, একটু সময় নিব, যেটা হচ্ছে সেভ হওয়া পর্যন্ত, তারপর আবার চলে আসবো আমরা। তো দেখেন আমরা যখন এডিটিং প্যানেলে আসছি, আমার এডিটিং প্যানেলটা ঠিক আছে, ইফেক্ট প্যানেলটা দেখতে এরকম। এই পাশে আমাদের সব ইফেক্ট থাকবে, এখানে টাইম লাইন, এখানে ভিডিও, আর এখানে আমাদের যে ক্লিপিং এডিটিং যে প্যানেলটা থাকবে সেটা এখানে থাকবে। তো আমরা এডিটিং মোডেই থাকি। এরপর আমরা একটু দেখি যে ফাইলে কি কি আছে। কথা বলছিলাম, যখন আমরা প্রথম উইন্ডোজটা বা ওয়ার্ক স্পেসটা ওপেন করেছি, তখন এই অপশনগুলো আমরা দেখলাম, মানে ওপেন নিউতে যদি যাই, এই অপশনগুলো আমরা মোটামুটি ওখানে দেখতে পেলাম। তারপরে এখানে এক্সট্রা কিছু অপশন আছে, যেমন যে লেগেসি টাইটেল, ফটোশপ ফাইল। হ্যাঁ, আচ্ছা, বেটার হয় আমরা একটা কাজ করি, আমরা যদি এখন সবগুলো এরকম 1 বাই 1 বলে যাই, আপনাদের একটু কম মনে থাকবে, বা হয়তো বা একটু বোরিংও লাগতে পারে যে লেকচারে একটা দিন গেল। আচ্ছা, আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝলাম। এরপর যেটা করব, কাজ করব, এবং কাজ করতে করতে যখন যেটা দরকার ঠিক সেটা শেখার পাশাপাশি 2-4 মিনিট হয়তো বুঝে নিলাম যে এটা কিভাবে কাজ করে বা এটা কোথায় পাওয়া যায়। এটা বেটার হয়, কি বলেন? জি জি, সেটা ভালো হয়। জি। তো এই ক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি, আমরা একটা সিকোয়েন্স তৈরি করি। আর সিকোয়েন্সটা কি, এটা কিভাবে তৈরি করে, এটা সম্বন্ধে একটু বুঝি। সময় আছে 7 মিনিটের মধ্যে, আশা করি এর মধ্যে কভার হয়ে যাবে। সিকোয়েন্সটা কি, আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, সেই প্রজেক্টটার নাম, মানে সেই প্রজেক্টটা অনেকগুলো হতে পারে। ধরেন আপনার কাছে 10টা ভিডিও ক্লিপ আছে। 10টা ভিডিও ক্লিপ আপনি কোথায় পেলেন? আপনি কোনো একটা ভিডিও করলেন শর্ট ফিল্মের জন্য অথবা মুভির জন্য, বা আপনার কোনো প্রজেক্টের জন্য, বিভিন্ন পার্টে সেগুলো তো ভাগ থাকে। এই পার্টে ভাগগুলো যখন আপনি একত্র নিয়ে আসবেন, তো আপনি দেখেন, আর একটু ক্লিয়ার করে বলি, দিনের বেলা একটা শুটিং করছেন, রাতের বেলা একটা শুটিং করছেন। তো দিনের ভিডিওতে আপনি চাচ্ছেন যে একটা সিকোয়েন্স আকার করে বা একটা ফোল্ডার করে রাখলেন, ওটা ভাবে এক ধরনের এডিটিং করবেন, রাতের বেলাতে আপনি এক ধরনের এডিটিং করবেন। এই যে প্রত্যেকটা ভাগে ভাগে করে একটা করে আলাদা আলাদা করে যে আপনি এডিট গুলো করবেন, এই ভাগগুলোকে সিকোয়েন্স আকারে সাজানোর জন্য যে প্রসেসটা ফলো করতে হয়, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিকোয়েন্স আমরা নেই, বা সিকোয়েন্স এটাকে বলা হচ্ছে। সিকোয়েন্সটা নেওয়ার জন্য আমরা এই যে এখানে শর্টকাট দেখতে পাচ্ছি, নিউ আইটেম, এই জায়গাতে ক্লিক করব। করার পরে যে উপরে দেখেন সিকোয়েন্স, এই জায়গাতে চলে যাব। এখানে অনেক সেটিংস আছে, এই সেটিংস দেখে ঘাবড়ানোর কিছু নাই।
এখানে আপনার ক্যামেরার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো সেটিংস বাই ডিফল্ট সেট আপ করে দেওয়া আছে। তো ক্যামেরা এবং ক্যামেরার বাহিরে সব থেকে বেস্ট সেটিং কোনটা, সেটা হচ্ছে ডিএসএলআর 1080 পিক্সেল যেটা আছে এবং 30 ফ্রেম পার সেকেন্ড। আর এটার ইলেভারেশন যদি করতে যাই, দেখেন ভিডিও সেটিং ফ্রেম রেট 1920x1080 মানে 1920 আর হচ্ছে 1080। এই যে রেজুলেশনটা আছে এটা হচ্ছে পারফেক্ট এইচডি এবং পপুলার একটা রেজুলেশন। আপনি এখন যে কাজগুলো হয় ভিডিও রেটিং এর তার 80 বা 90% এই রেজুলেশনে হয়। আগেও যে আমরা যখন এই যে এই রেজুলেশনটা অনেক আগে চলতো, এটা আর 800 না 1280x750 একটা রেজুলেশন চলতো অনেক আগে, যেটা একদমই নর্মাল ভিডিও ছিল। এখন এইটা চলছে খুব বেশি এবং এর থেকে আপডেট যেটা আসছে সেটা হচ্ছে 4K। তো 4K এখানে আমরা পাবো, 4K সেটিংটা আমরা দেখবো, পরে দেখবো অবশ্যই। তো এখন সব থেকে বেশি যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আপনার 1920x1080 আর 30 ফ্রেম পার সেকেন্ড। এখন 30 ফ্রেম পার সেকেন্ড মানে কি, মানে একটা সেকেন্ডে কতগুলি ফ্রেম আপনাকে দেখাবে। আসলে ভিডিও বলতে কিছু নাই, সবগুলো তো একটা করে স্টিল ইমেজ। হ্যাঁ, তো আপনি এক সেকেন্ডে কতগুলো ইমেজ দেখতে চান সেটা হচ্ছে বিষয়টা। যদি একটা সেকেন্ডের মধ্যে আমি 30টা ইমেজ দেখতে চাই তো 30 ফ্রেম পার সেকেন্ড আমরা দিয়ে দিলাম। যদি আরো বেশি এগুলোকে হয় বাড়ানো যায় কমানো যায়, এগুলোকে বাড়ানো যায় কমানো ফ্রেম যায়, রেট ফ্রেম রেটটা বাড়ানো কমানো যায়। জি, এটা ডিপেন্ড করবে আপনার ক্যামেরা বা আপনার ভিডিওর জন্য। ধরেন যখন কোনো আমরা ভিডিও তো মানে 1 মাস লেগে যাবে। জি বুঝি না, 1 ঘন্টা ভিডিও এডিট করতে 1 মাস লেগে যাবে না? 1 সেকেন্ডে ঘন্টা যদি ভিডিও- 30টা ফ্রেম থাকে। না 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 ওইরকম না। এটা হচ্ছে যে আচ্ছা আর একটু ক্লিয়ার করে দেখাই। সাধারণ একটা ভিডিও আপনি জানেন না ভিডিওতে কয়টা ফ্রেমে দেওয়া আছে আর কি। তো সেই ভিডিওটা যখন আপনি দেখেন, আমরা একটু মুভিতে আবার ফেরত যাই তাহলে ক্লিয়ার হয়ে বুঝবেন। নায়ক এবং ভিলেনের মধ্যে যখন মারামারি হয় দেখেন অ্যাকশন সিন গুলো একটু স্লো মোশন হয়ে যায়, তাই না? আস্তে করে হাত যাচ্ছে, মারলো, মার খেয়ে 10 হাত দূরে পড়ে যাচ্ছে, হাওয়ায় ভেসে ভেসে আস্তে স্লোলি যাচ্ছে। এরকম দেখছেন না সবাই? এমন কেউ আছেন যেটা দেখেননি? এখন না দেখলে ছোটবেলায় দেখছেন এরকম। এই যে স্লো মোশনে যাচ্ছে, স্লো মোশন যখন আমরা দিব তখন এই ফ্রেম রেটটা বেড়ে যায়। হ্যাঁ, তখন 30 সেকেন্ড 30 ফ্রেম না হয় তখন ফ্রেম রেটটা আরো বেশি বাড়ে। আর যখন কিনা মানে দ্রুত হয়, মানে ফাস্ট ফরওয়ার্ড ইফেক্ট, দেখেন খুব দ্রুত হয়ে যাচ্ছে, মানে ফাস্ট ফরওয়ার্ড ইফেক্ট বলা হয়, তখন এটা কমে যায় আর কি। আচ্ছা, তখন আমরা এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবো যে ফ্রেম রেটটা তখন ভালো মতো বুঝবো। তারপর তো আমরা বুঝি যে আমরা যদি একটা সুপার এইচডি কোয়ালিটির কোনো ভিডিও নিতে চাই বা এডিটিং করতে চাই সেই ক্ষেত্রে 1920x1080 এটা নিব আর ফ্রেম রেটটা রাখবো 30 ফ্রেম পার সেকেন্ড। যদিও এখানে 30 ফ্রেম পার সেকেন্ড বলে, কিন্তু এখানে দেখেন একটু 30 ফ্রেম আসে না, মানে 2-1 সেকেন্ড বাদ থাকে, মানে 29:97 এটা থাকে, এটাই হয় আর কি। আর এই যে আমাদের সিকোয়েন্স নেম, তো আপনি যে কাজ করছেন, হয়তো আপনি দিনের বেলা শুটিং এর ভিডিওগুলো নিতে যাচ্ছেন, তো আপনি এখানে রাখলেন যে ডে ভিডিও, এটা আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। দিয়ে আপনি ওকে করে দিলেন। যখন আপনি ওকে করলেন দেখেন এখানে দুইটা জিনিস ভিজিবল হয়েছে যেটা আগে পর্যন্ত ছিল না। একটু আগে পর্যন্ত এই জায়গাতে একটা ব্ল্যাঙ্ক এরিয়া শো করছিল। তো এটা হচ্ছে আমাদের টাইম লাইন, মানে এখানে দেখেন লেখা আছে V1 V2 V3, মানে ভিডিও 1 ভিডিও 3 ভিডিও 2 ভিডিও 3, এরকম ভাবে যত আপনার ভিডিও আছে আপনি নিয়ে আসতে পারেন, এটা উপরে তুলতে পারেন। আর এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড ট্র্যাকে যদি দেন দেখেন ভিডিও 4 হয়ে গেল, অনেক আসবে, আপনি আনলিমিটেড দিতে পারবেন। পাশাপাশি অডিওর ক্ষেত্রে একটু আলাদা করে নিচে দেখেন এখানে অডিও 1 মানে S1 S2 S3 এরকম ভাবে, যে অডিও 1 অডিও 2 অডিও 3 এরকম ভাবে নিচে চলে আসবে। তো উপরে দেখে গেলে ভিডিও, নিচের দিকে আসলে অডিও, দুইটার মাঝখানে ছোট্ট একটা মার্জিনের মতো আছে দেখতে পাচ্ছি আমরা, যেটা আপনারা ডিসাইড করে দিবে যে আপনি কোন দিকে যাচ্ছেন, অডিও না ভিডিও। আর কোন ভিডিওতে কেমন কাজ হচ্ছে এটা বোঝার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন, এই স্ক্রিনটাতে আমরা দেখতে পাচ্ছি। একটা কথা বলেছিলাম শুরুতেই যে আমাদের যদি পিসির কনফিগারেশন কম থাকে 1280x800, আর তাহলে আমাদের রেজুলেশন মানে কোনটা আমরা দেখবো, মনিটর রেজুলেশন যেটা আছে। তো দেখেন এখানে তো 1280 বাই এটাই আছে। তো আমার যদি পিসির কনফিগারেশন কম হয় তাহলে আমি কিভাবে, একটু আগে যেটা বললাম আর কি শুরুর দিক থেকে, খেয়াল আছে কিনা জানি না, যে আপনারা চেষ্টা করলে সেটাকে কাজ করতে পারবেন, একটু কষ্ট হবে। সেই কষ্টটা হচ্ছে এরকম, এখানে দেখেন ফুল দেয়া আছে, ফুল মানে 1920x1080 দেয়া আছে। যদি আপনার পিসির কনফিগারেশন কম হয়, লো রেজুলেশন আপনি কাজ করতে পারবেন, তখন এখানে আসবেন, এসে এই যে 1/4 দিয়ে দিবেন, তখন কি হবে, তখন রেজুলেশনটা কমে যাবে।
আপনার পিসির যে ভিডিও কোয়ালিটিটা আছে, ভিডিও যখন আনবেন দেখবেন যে একটু ঘোলাটে লাগবে বা একটু দেখতে খারাপ লাগবে, কিন্তু যখন আউটপুট হবে, যখন রেন্ডার হবে, তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে। মানে কাজ করার সময় কাজের স্পিডটাকে একটু বাড়ানোর জন্য আপনি 1/4 দিয়ে রাখলেন, যখন আপনার সম্পূর্ণ কাজ শেষ সেভ করবেন, সেভ করার সময় ফুল দিয়ে দিলেন, ভিডিওটা একদম সেভ হয়ে যাবে। একটু সময় এখানে একটা রেড অ্যালার্ম থাকবে যে রেন্ডার হওয়ার জন্য কিছুটা সময় নেবে। রেন্ডার হওয়ার পরে আপনি দেখবেন যেটা ফুল স্পিডে রেন্ডার হচ্ছে এবং আপনি 100% ওই 1920x1080 যে সার্ভিসটা আছে সেটা পাচ্ছেন। তো এই ছিল এই প্রবলেমটার সলিউশন, এই যেটা। আচ্ছা, তো আমরা মোটামুটি সিকোয়েন্সটা একটু বোঝার চেষ্টা করলাম। আর এরপরে যে ইফেক্ট কন্ট্রোল, এটাও আমরা দেখবো কোন একটা ভিডিও এনে। এই জন্য আমরা পরের সেশনটার জন্য একটু ওয়েট করবো। আজকে অনেক কথা বলে ফেলেছি, যার কারণে হয়তো হচ্ছে না, আর 1 মিনিট আছে সময়, লাইনটা কেটে যাবে। সবাই সাথে থাকবেন, একটু ওয়েট করবেন, আমি আসছি একটু পরেই। আর এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। 1 মিনিট। আচ্ছা, বোঝা আছেন কত মিনিট আছে? সেকেন্ড শো করছে না। 1 মিনিট। হ্যাঁ, তো নেক্সট সেশনে ফিরে আসছি। জি, ওকে, থ্যাংক ইউ। জি, সবাই কি শুনতে পাচ্ছেন? অডিওটা ঠিক আছে? যারা শুনতে পাচ্ছেন রেসপন্স করবেন প্লিজ। ওয়েল, আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোর পরিচিতি নিয়ে। তো এতটুকু পর্যন্ত যারা বুঝেছেন বা যারা বুঝেননি বা যাদের মনে কিছু কোশ্চেন ক্রিয়েট হচ্ছে, কোশ্চেন ক্রিয়েট বলতে পারেন যে এই জায়গাটা আবার রিপিট করলে ভালো হতো বা এখানটা বুঝি নাই। সবাই তো মোটামুটি বুঝতে পেরেছি না? জি। তো এই পর্যায়ে আমরা যেটা করবো, একটা ভিডিও এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে সেটাতে চেষ্টা করবো কিছু হালকা পাতলা কাজ করার জন্য। তো শুরুতে ওরিয়েন্টেশন ক্লাসে যে ভিডিওটি আমি এখানে নিয়ে এসেছিলাম ওইটা নিয়েই কাজ করি, এবং ওইখানে যে ইফেক্টটা দেওয়া হয়েছিল সেই ইফেক্টটাই আমরা চেষ্টা করবো আজকে আরেকটু ভালো মতো দেখার বা ওইটা নিয়েই কাজ করার, আগানোর জন্য। ওইটা আপনাদের হোমওয়ার্ক আকারও থাকবে। তো হোমওয়ার্ক নিয়ে কথা বলি। যারা হোমওয়ার্ক বা ক্লাস অ্যাসাইনমেন্ট যেটা থাকছে, এটা কাজ করার পরে আপনি ভিডিও আকারে এটাকে আউটপুট করবেন। কিভাবে ভিডিও আকারে আউটপুট হবে সেটা অবশ্যই দেখিয়ে দিব। তো ওইটা হচ্ছে যেখানে অ্যাসাইনমেন্ট অপশন আছে আপনাদের ভিডিওতে, ক্লাস শেষে ওই অ্যাসাইনমেন্ট অপশনে যে এটা জাস্ট আপলোড করে দিলে হয়ে যাবে। বাকিটা আমি দেখে নিব কতটুকু হচ্ছে। আর বলে রাখা ভালো, অ্যাসাইনমেন্টের ওপরে, ক্লাসের অ্যাটেন্ডেন্স এর ওপরে এবং এমসিকিউ এর উপরে আপনাদের এক্সট্রা মার্কস আছে। হ্যাঁ, এগুলো মিস করবেন না। আচ্ছা, যে ড্রাইভে আপনার ভিডিও থাকবে, যে কোনো একটা ভিডিও যেটা কিনা আপনি চাচ্ছেন যে এডিট করার জন্য, দুইভাবে আপনি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে যে এইভাবে ভিডিওটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে ধরলেন, প্রিমিয়ার প্রো লোগোর উপরে আসলেন, প্রিমিয়ার প্রো যখন ওপেন হলো জাস্ট এই জায়গাতে এসে ছেড়ে দিলেন, আপনাদের ফাইলটা চলে আসলো। এটা একটা ওয়ে। ডিলিট করে দিই। এবং আরো একটা ওয়ে দেখেন, আমি ফাঁকা জায়গাতে, যেটা কিনা বিন নামে পরিচিত, রাইট বাটন ক্লিক করব, করার পরে কোথায় গেল, এই যে ইম্পোর্ট একটা অপশন আছে, তো ইম্পোর্টে ক্লিক করব, করার পরে দেখবো যে আমার লোকেশনটা কোথায়। তো অনেক সময় লোকেশনটা খুঁজতে হয়। সহজ একটা ওয়ে হচ্ছে, আমি তো জানি এখানে আমার ভিডিওটা আছে, এই যে ফোল্ডার, এই ফোল্ডারের উপর যে অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন দিস পিসি, ডকুমেন্ট আই, প্রিমিয়ার প্রো, ইন্ট্রোডাকশন, অনেক কিছু আছে আর কি। এই পুরো লেখাটার উপর একটা ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল, রাইট বাটন ক্লিক করলাম, কপি করে ফেললাম এই অ্যাড্রেসটুকু, আমার কম্পিউটারের অ্যাড্রেস কিন্তু। হ্যাঁ, প্রিমিয়ার প্রো ওপেন করছি, রাইট বাটন ক্লিক করছি, ইম্পোর্টে চলে গেলাম, যে এই অ্যাড্রেসের জায়গাতে আসলাম, এসে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার। আমার খুঁজতে হলো না যে আমি কোন কোন ড্রাইভে কোথায় রেখে, মানে আমার ফাইলটা রেখেছি। যে ভিডিওটা আমার দরকার তার উপরে ডাবল ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার এটা ইম্পোর্ট হয়ে যাবে এটা। এছাড়াও আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে এই যে ইম্পোর্ট চলে আসলো। আর যদি কিছুই না করেন, এখানকার শর্টকাট দেখে রাখবেন, কন্ট্রোল আই। এটা কিন্তু এমসিকিউ তে থাকবে, হ্যাঁ বলে দিলাম। তো কোনো ফাইল ইম্পোর্ট করতে হলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল আই দিতে হবে। শর্টকাট গুলো মনে রাখলে আপনার কাজ করতে খুব দ্রুত আপনি আগায় যাবেন। পাশাপাশি একটু শুরুতে যেটা বলেছিলাম, আমরা কাজ করার ক্ষেত্রে এই ফাইলগুলোর সাথে পরিচিত হয়ে যাব, যে কোথায় কোন ফাইলগুলো আমাদের থাকে। তো আমরা জানলাম প্রিমিয়ার প্রোতে ভিডিও আনার কতগুলি প্রসেস, 2-3টা তো জানলামই। তো যেটা আপনার কাছে সহজ মনে হয়, আপনার মনে রাখতে বা আপনার কাজের জন্য সহজ মনে হয়, আপনি ঠিক সেটাই করবেন। আমি সবগুলো দেখিয়ে দিলাম। এটা গেল হচ্ছে আমার ভিডিও আসা। জি, কিছু বলছিলেন? ভাইয়া, আমার ওই যে ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে গেছিল, ইলেকট্রিসিটি ছিল না, একটু রিপিট করবেন কিনা? এইমাত্র জয়েন করলাম। আচ্ছা, আমরা এইমাত্র শুরু করেছি। শুরু করার শুরুতেই বলেছিলাম যে কিভাবে প্রিমিয়ার প্রোতে ভিডিওটা ইম্পোর্ট করা যায়। আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে বুঝতে পারবেন।
আমি আশা করছি আপনি রেকর্ডেড ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারতেন আমি ক্লাসে রিপিট করতাম, সমস্যা নেই। আচ্ছা মাইন্ড করেন না ভাই, আপনি অবশ্যই বুঝতে পারবেন আমি জানি। আচ্ছা যখন আমরা ভিডিওটা ইম্পোর্ট করলাম, আচ্ছা একটু দেখিয়ে দিন, নাহলে মন খারাপ করবেন। যে ভিডিওটা আমাদের প্রিমিয়ার প্রোতে আনা দরকার, সেই ভিডিওটাতে গেলাম, ক্লিক করে এই প্রিমিয়ার প্রো লোগোর উপরে নিয়ে এসে ছেড়ে দিলাম। অবশ্যই আগে জানতে হবে যে আমার প্রিমিয়ার প্রোটা ওপেন আছে। এরপরে যে বিন যে অপশনটা আছে এখানে ছেড়ে দিলাম। তাহলে কি হবে, আমাদের প্রিমিয়ার প্রো যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আমরা এডিট করতে চাই, সেটা আমাদের এডিটিং এর জন্য রেডি চলে আসছে এখানে। আর এই ভিডিওটাকে আরো 3 ভাবে নিয়ে আসা যায়। সেই 3টা ভাবে কিভাবে, সেটা আপনি রেকর্ডেড ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিলে মোটামুটি বুঝতে পারবেন। ওয়েল, ভিডিও যখন আমার চলে আসছে এখানে, তো আমি এখানে ডাবল ক্লিক করব। করলে এখানে একটা অপশন চলে আসলো অটোমেটিক্যালি। এটা কি? এটা হচ্ছে আমার যে ভিডিও, কি টাইপস ভিডিও সেটা এখানে প্লে হবে। আমি যদি প্লে করে দেখি বুঝতে পারবো এই ভিডিওটা প্লে হচ্ছে। 2টা অপশন এখানে আরো আছে, একটা হচ্ছে এই যে ভিডিওটা, একটা হচ্ছে অডিওটা। তো আমি যদি মনে করি যে শুধুমাত্র ভিডিও নিয়ে কাজ করব, তো এই ভিডিওটাকে ক্লিক করব, এখানে এসে ছেড়ে দিব। আমার কাছে যে এখানে একটা সেটিংস আছে, যে এই ভিডিও রেকর্ডিং এর সময় যে সেটিংসটা আছে আর এখন যে বর্তমান সেটিংসটা আছে, 2টা ম্যাচ হচ্ছে না। আমি কি ম্যাচ করতে চাই নাকি যা আছে তাই রাখতে চাই? আমি কোনো সেটিং চেঞ্জ করব না, কিপ এক্সিস্টিং সেটিংটা ক্লিক করে দিলাম, যা আছে সেটা থাকুক। ভিডিওটা অনেক ছোট, তাই আমি এই যে নিচের যে বারটা আছে এটাকে বলে জুম বার, আমি এটাকে টেনে, যত টেনে ছোট করবো তত জুম হবে আর কি। তো দেখেন এখন মনে হচ্ছে অনেক বড়। চলে আসলাম এই জায়গাতে। হ্যাঁ, এইটাতে কি আমার যে ভিডিও ক্লিপের যে সাইজ ছিল ওই সাইজটাই থাকলো, নাকি আমার প্রজেক্টের সাইজটা হলো এক্সিস্টিং, কিপ এক্সিস্টিং রাখাতে? এটাতে আমার ভিডিওতে যে সাইজটা ছিল সেটা সেটা থাকলো না, পাশাপাশি আমি যেটা নিয়েছিলাম 1920 বাই 1080 ওটা থাকলো। আচ্ছা আচ্ছা, মানে প্রজেক্ট সেটিং এ আমি যেটা নিয়েছিলাম আর কি, সেই সেটিংসটা থাকলো আর কি। আচ্ছা এটা যখন আমরা আসলো, কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিন্তু অডিও আসে নাই। আমি যদি ডিলিট করে দিই, সরাসরি এইখান থেকে টেনে নিয়ে এখানে ছেড়ে দেওয়া যায়। আবার সেম একই কথা বলবে, ওকে করে দিলাম। এখন দেখেন কিন্তু আমি অডিও এবং ভিডিও 2টাই পাইছি। তো এখান থেকে কেন দেখালাম, যদি আপনার কোনো ভিডিওর অডিও শুধু লাগে বা শুধুমাত্র ভিডিও লাগে, আপনি ভিডিও দেখে এখান থেকে টেনে নিতে পারেন। অথবা যদি দেখা যাচ্ছে যে না আপনার ভিডিও এবং অডিও 2টা লাগবে, আপনি সরাসরি এখান থেকে নিয়ে এখানে রাখতে পারেন, ডিপেন্ড করছে আপনার উপরে। আরো একটা কাজ আছে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনি মনে করছেন যে না আমার এই ভিডিওটা অনেক বড়, আপনি এখান থেকে প্লে করে দেখেন কতটুকু দরকার। দেখার পরে আপনার মনে হচ্ছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার দরকার, মানে কয়েকটা সেকেন্ড দরকার, ধরেন আপনার 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ড। তো কিবোর্ডে 2টা ফাংশন আছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ও। আমি এখানে আইতে চাপ দিলাম, একটা এরিয়া এখান থেকে সিলেক্ট হয়েছে, দেখেন উপর থেকে না এই এতটুকু সিলেক্ট হয়েছে। এবং এই জায়গাতে এসে ওতে চাপ দিব, এইখানে একটা এরিয়া সিলেক্ট হয়েছে। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু ভিডিও আমার সিলেক্ট হয়েছে, অতটুকু ভিডিওটা আমি এখানে ইম্পোর্ট করতে চাই। আমার কিন্তু অতটুকুই হয়ে গেল। আবারও ডিলিট করে দিলাম। এরপর আমি চাচ্ছিলাম যে না শুধুমাত্র অডিও নিব, আমার এই ভিডিও দরকার নেই, আমার এই ভিডিও থেকে শুধু অডিওটার কিছু দরকার আছে, সেই অডিওটা আমি নিব। তার আগে এটাকে ফুল করে দিই, টেনে দিলাম, আর এটা পাশে টেনে দিলে ফুল হয়ে গেল। আপনি জাস্ট ক্লিক করে নিয়ে এসে ছেড়ে দিলেন, দেখেন শুধুমাত্র অডিও চলে আসছে। যদিও এই ভিডিওতে কোনো রকম অডিও নাই, একটা স্টিল ক্লিপ অডিও আমরা নিলাম। আমরা জাস্ট প্রসেসটা দেখতেছি যে কিভাবে আমাদের প্রসেসটা কাজ করে। আচ্ছা, তো এই গেল হচ্ছে পুরো আমাদের ভিডিওর যে প্রসেসটা সেটা। আচ্ছা এইখানে একটা অপশন আছে, আমরা যদি একটু খেয়াল করে দেখবো যে আবার পুরো ভিডিওটা লিস্ট আকারে আছে। মানে এই যে এরকম ভিডিও জাস্ট একটা আইকন দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো তার নিচে যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গাতে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে লিস্ট ভিউ। আমি কি এটা লিস্ট আকারে ভিউ করে দেখতে চাই নাকি একটু বড় আকারে? মানে আমি তো এখানে একটা ভিডিও নিয়েছি, হতে পারে আমার 10টা ভিডিও থাকবে। তো কোন কোন ভিডিও থাকবে তাই ভিডিওর থাম্বনেলটা দেখলে বুঝতে পারি। তো ভিডিও থাম্বনেল কি? এই যে ভিডিও, এই ভিডিওর শুরুতে একটা একটু জুম করি, এই ভিডিওর শুরুতে যে এই উপরে যে ছোট্ট একটা স্ক্রিন দেখা যায়, এটা দেখে কিন্তু আমরা মোটামুটি বুঝে যাই যে আমরা যারা ভিডিও করছি বা ভিডিও একবার দেখছি যেটা কি টাইপস ভিডিও, এটাকে বলা হয় থাম্বনেল ভিউ। যদি এরকম থাকে এটা হচ্ছে লিস্ট ভিউ। তো আমরা চাচ্ছিলাম যে থাম্বনেল ভিউটা দেখার জন্য এই যে এরকম ভাবে থাম্বনেল ভিউটা আমরা দেখবো। তো সেটা প্রিমিয়ার প্রোতে কিভাবে করব, এই ছোট্ট একটা বাটন আছে, এই জায়গাতে কাজ করলেই দেখেন এটা লিস্ট ভিউ হয়ে গেল, মানে থাম্বনেল ভিউ হয়ে গেল। এখন আপনি যদি 2018 ইউজ করেন বা 19 অথবা 20 যেটা ইউজ করেন না কেন, 18 এর পর থেকে সবগুলো ভার্সনের অপশনটা আছে। অটোমেটিক যদি মাউস রাখেন এটা দেখেন একটু প্লে হবে, প্লে হচ্ছে যে কি টাইপস ভিডিও, আপনি এখান থেকে দেখেও আইডিয়া পেতে পারেন, মানে নিচ্ছেন।
তো এই জিনিসগুলো কেন বলছি, যখন অনেকগুলো ভিডিওর প্রজেক্ট আপনার হাতে আসবে, কোন ভিডিওর পর কোন ভিডিও আপনি নেবেন বা কোনটার পর কোন ভিডিও হতে পারে সেখানকার আইডিয়া আপনি এখান থেকে পেয়ে গেলেন। আচ্ছা, যখন আপনি কনফার্ম বুঝলেন যে আপনার এই ভিডিওটাই দরকার, এইটা টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেন, আপনার পুরো ভিডিওটা চলে আসবে এই জায়গাতে। আর এইটার যে ফাইনাল আউটপুট সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এটাকে একটু উপরে উঠিয়ে দিই। এতটুকু পর্যন্ত কারো কি কোথাও কোনো সমস্যা আছে যে এই জায়গাটা বুঝতে পারেনি বা রিপিট করলে ভালো হতো? সমস্যা নাই। ওকে, ফাইন। তো আমরা পরবর্তী স্টেপটা দেখে নিই, পরবর্তী কি স্টেপে যাব। আচ্ছা, ভিডিও আনার আগে এখানে একটা সেটিংসটা আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে এটা ভালো হয়, সেটাকে আমি আবার একটু কেটে দিই। সবগুলো সেটিংস আপনারা একসাথে করে নেবেন, তাহলে আপনাদের জন্য একটু ভালো হয়। ধরেন আমি একটা ছবি এখানে নিয়ে আসতে চাই, তো ছবি নিয়ে আসার জন্য তো আমার কাছে কোনো ছবি নেই এক্সিস্টিং। আমি একটা কালার ম্যাট নিয়ে নিই। কালার ম্যাটটা কি সেটা যখন কালার ম্যাটের ক্লাস আসবে তখন বুঝিয়ে দিব। আপাতত এখন বুঝে এটা একটা ছবি। ছবি যখন নিয়ে এসে আমি ছাড়লাম, তো দেখেন ভিডিওটাও নিয়ে এসে আমি ছাড়ি। ভিডিওটা নিশ্চয় ছাড়লাম, ভিডিওটার লেন্থ যতটুকু আমরা জানি, একটা ভিডিও যতটুকু লেন্থ বা যত সেকেন্ডের ভিডিও ঠিক তত সেকেন্ডে এখানে শো করছে, তাই না? তার মানে এটা আপনার 6 সেকেন্ডের একটা ভিডিও, এখানে 9 সেকেন্ডের একটা ভিডিও, 9 সেকেন্ড পর্যন্ত শো করছে। কিন্তু যখন আমি কোনো এখানে এটা অফ করে দিলাম, এই যে আই বাটনটা আছে, অফ করে দিলে এটা অফ হয়ে যাবে। যখন আমি কোনো একটা ইমেজ নিয়ে এসে এখানে রাখলাম, তখন এটা 10 সেকেন্ড লং হয়ে গেল। কেন? আচ্ছা, এটার কারণটা হচ্ছে আমি সেটিংসটা এমন করে রেখেছি যে সাধারণ যদি কোনো ছবি আমি আমার প্রজেক্ট প্যানেলে বা টাইম লাইনে নিয়ে আসি, সেটা যেন 10 সেকেন্ড পর্যন্ত লং থাকে। তো ম্যাক্সিমাম আপনাদের 10 সেকেন্ড থাকবে না, আপনাদের থাকবে হচ্ছে 5 সেকেন্ড। প্রত্যেকটা প্রিমিয়ার প্রো 5 সেকেন্ড পর্যন্ত থাকে। আমি আমার কাজের সুবিধার্থে 10 সেকেন্ড পর্যন্ত রেখেছি। তো আপনি এই কাজটা কিভাবে করবেন আপনার প্রজেক্টের বা আপনার কাজের সুবিধার্থে? হতে পারে এরকম, আপনি বিয়ে বাড়ির শুটিং করছেন বা বিয়ে বাড়ির কোনো ভিডিও নিয়ে কাজ করছেন। বিয়ে বাড়ির ভিডিও কাজ করার সময় কিন্তু অনেক ছবি লাগে, বর বউয়ের একসাথে ছবি লাগে, বা অনেক দেখবেন যে ভিডিওর মাঝখানে শাপলা ফুল বা অনেক ফুলের মধ্যে ছবি থাকে, তাই না? ফটোশপ দিয়ে করে নিয়ে এসে সেই ছবিগুলো আপনাকে রাখতে হয়। তো অনেকগুলো ছবি আছে, ধরেন আপনার 100-র উপর বা 50-এর উপরে ছবি আছে, যে ছবিগুলোর ম্যাক্সিমাম ডিউরেশন আপনি চান 10 সেকেন্ড বা তার বেশি হবে। তো এটা ডিফল্ট ভাবে কোত্থেকে সেটিংসটা করবেন সেটা একটু দেখে নিন। যাবো হচ্ছে আপনার এডিট অপশনে, এডিট থেকে একদম চলে আসবো যে এখানে প্রিফারেন্সে। এখানে আসার পর এখান থেকে চলে আসবো জেনারেলে। জেনারেলে আসার পরে এইখানে কিছু সেটিংস আছে, সেটা আমরা দেখবো। এই যে দেখেন লেখা আছে আমাদের টাইম লাইন। আসলাম, আসার পর এইখানে কিছু ভ্যালু আমরা চেঞ্জ করে দিব। দেখেন আমরা রাখছিলাম হচ্ছে ডিউরেশন 30 ফ্রেম পার সেকেন্ড, যেটা আছে আমাদের চেঞ্জ করার দরকার নেই। এবার অডিও যে ট্রানজিশনটা আছে এটা হচ্ছে 1 মিনিট দেয়া আছে সেকেন্ডে, এটাও চেঞ্জ করার দরকার নেই। এইখানে এসে চেঞ্জ হবে। দেখেন স্টিল ইমেজ ডিফল্ট ডিউরেশন, ডিফল্ট ভাবে ডিউরেশন দেওয়া থেকে 5 সেকেন্ড, আমি এখানে দিয়ে রেখেছি 10 সেকেন্ড। আপনার যদি আরো মনে হয় যে আপনার আরো একটু বেশি দরকার, আপনি এখানে 10 এর জায়গায় যদি আপনি 20 দিয়ে দেন হয়ে যাবে, যদি আপনি 5 দিয়ে দেন সেটা হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক রাখার পরে আপনার কাছে মনে হচ্ছে না আমার একটা পারফেক্ট সেটিংস আছে, আমি এখান থেকে ওকে করে দিব, তাহলে এই সেটিংসটা আপনার কাছে ঠিক থাকবে। তো সেটিংস ব্যাপারে সবকিছু আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম এই ভিডিওতে, যে আমরা যদি কোনো ভিডিও নিয়ে কাজ করতে যাই সেটার সেটিংস কিভাবে করব, পাশাপাশি ওই ভিডিওতে যদি কোনো ইমেজ দরকার হয় সেই ইমেজ নিয়ে আমরা কিভাবে কাজ করব, এতটুকু ক্লিয়ার হয়ে গেল। এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এখানে একটি প্রশ্ন ছিল আমার যখন প্রিমিয়ার 6.5 এ হাতে খড়ি ছিল, এই যে নিচে যে বারটা, এখানে আমরা ফ্রেম পার সেকেন্ড বা 1 সেকেন্ড 2 সেকেন্ড এইরকম ভাবে আমরা টাইম লাইনটা দেখতে পারতাম বা হেড অনুযায়ী। তো এইখানে এই বারে আসলে কোনো নিউমেরিক্যাল কোনো সাইন থাকবে কিনা, না এটা ছোট বড় এইভাবেই করে দেখতে হবে? মানে এখানে কোনো কিছু এরকম আনা সম্ভব কিনা যে 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম ভাবে টাইম লাইনকে দেখা যাবে কিনা? এই যে আমি যখন ইমেজ টাইনে ছেড়ে দিলাম, তারপরে দেখেন এই যে উপরে দেখেন সেকেন্ডস গুলো শো করছে, এই যে উপরে আমার ভিডিও শেষ এই জায়গাতে, এখান থেকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 10, তার মানে 10 সেকেন্ডস লং, এখান থেকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, ইমেজটা এখানে একটা ইমেজের ইফেক্টটা কি হচ্ছে ভিডিওর উপরে? আমি ভিডিও ঢেকে গেল ইমেজ দিয়ে, তাহলে এখানে ইফেক্টটা কি রকম হচ্ছে ইমেজটার কারণে? আসলে এখানে ইমেজটা ওইভাবে আসেনি। বাংলা বিয়ের ভিডিও, বাংলাদেশে এটা বেশি দেখা যায়। একটু দেখি, খেয়াল করার চেষ্টা করতে। আমি একটা এরকম ভিডিও যদি পাই আপনাকে দেখাচ্ছি যে ইমেজের কাজটা কি আসলে।
এটা প্লে করি, সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। দেখা যায় এর কারণে কারো পিছনে একটু কম বেশি হতে পারে। আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিলাম, আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। সবাই একটু ভিডিওটা প্লে করে যে যার ব্রাউজারে একটু দেখেন, 35 সেকেন্ড দেখেন, দেখতে হবে না, প্রথম থেকে 4-5 সেকেন্ড দেখেন, বা এখানে দেখলেও হবে। এই যে প্রথমে যে ইফেক্ট গুলো আসছে, এগুলো টাইটেল ইফেক্ট আছে, এগুলোতে পরে আমরা যাই। একটু দেখেন, মানে ইমেজটা এটার কাজে লাগছে আর কি। এই যে দেখেন, এই যে একটা আসলো, তাই না, ছোট্ট করে, এটা কিন্তু ইমেজ, মানে এটা ভিডিও এখানে দিছে, কিন্তু এরকম ভাবে ইমেজ গুলা দেয়া হয়, মানে ভিডিওর উপরেও ইমেজ দেয়া হয়। নাম দেখাচ্ছে, একটা ছবি আসলো, বরের বাবা লেখা আছে পাশ দিয়ে, তাই না? বুঝতে পারছেন যে কোথায় ইমেজটা ইউজ করা হয়? জি বুঝতে পারছি। তারপরে ইমেজটা কতক্ষণ থাকবে সেটা হচ্ছে ডিউরেশন, তাই তো? এক্স্যাক্টলি, যে এই ইমেজটা বরের বাবা কতটুকু পর্যন্ত দেখাবে আর এই লেখাটা কতটুকু পর্যন্ত থাকবে, সেই ডিউরেশন ডিফল্ট ভাবে সেটিংসটা করা হয় কোত্থেকে, সেটা হচ্ছে এখান থেকে। আর যেহেতু আমরা এই ইমেজ, ভিডিওটা আছে আমার নিচে, তার উপরে রেখেছি ইমেজ, এই জন্য এটা এরকম শো করছে। যদি ভিডিওটা আমি উপরে রাখি তাহলে উপরে ভিডিও শো করবে। প্রত্যেকটা ইমেজের জন্য তো আলাদা আলাদা ভাবে সেটিংস দেওয়া যায়, তাই না? প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা সেটিংস দেয়া যায় না। আমার ডিফল্ট বলতে যেটা বোঝায় যে একটা সেটিংস সবার উপরে অ্যাপ্লাই হবে। এখন আপনার যদি মনে ম্যানুয়ালি হয় কি যে না, দেওয়া যায় না? হ্যাঁ সেটাই বলছি, মানে যদি একটা ইমেজ 2 সেকেন্ড, আরেকটা ইমেজ 5 সেকেন্ড, এরকম কি হয় না? জি ভাইয়া, সেটা বলছি যে আমার যদি মনে হয় যে আমি এই ইমেজটা 10 সেকেন্ড আছে, আমি এটা 2 সেকেন্ডস রাখবো, এই ইমেজের শেষে ধরবো, টেনে নিয়ে আসবো, ছেড়ে দিব 2 সেকেন্ডস পর্যন্ত। 2 সেকেন্ডস কোথায়? এই যে আমার 2 সেকেন্ডস এখানে রেখে দিলাম, নিয়ে এসে রেখে দিলাম। এটা হচ্ছে কাস্টমাইজ, আমি আমার নিজের ইচ্ছা মতো কাস্টম করে নিলাম। এই পর্যন্ত আমার ইমেজটা থাকলো, এই তো আপনার অ্যান্সার। ওকে, তো ডিফল্ট সেটিং এর কথা বললাম যে কেন একটা ভিডিও নিয়ে আসলে তার ভিডিও সেটিংস বা ভিডিও যতটুকু টাইম আছে সেই পর্যন্ত শো হয়, কেন একটা ইমেজ নিয়ে আসলে 10 সেকেন্ডস বা 5 সেকেন্ড পর্যন্ত সেটাকে এক্সটেন্ডেড থাকে বা তার টাইম ডিউরেশন থাকে। ওই কন্ট্রোলটা কোথেকে করা হয়? ওই কন্ট্রোলটা করা হয় এডিট থেকে, প্রিফারেন্স থেকে জেনারেল থেকে আমাদের যে সেটিংস দরকার, এই যে টাইমলাইন, এইখান থেকে আমরা সেই কন্ট্রোলটা করতে পারি 10 সেকেন্ডস, 5 সেকেন্ডস অথবা 20 সেকেন্ডস মোর, যেটা আপনার দরকার হয়। আশা করি ব্যাপারটা আমরা সবাই ক্লিয়ার বুঝছি, তাই না? জি ক্লিয়ার। এখন কি কারো মনে হয় স্টিল কনফিউশন আছে? না, না। কনফিউশন নেই। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। ওকে, আমি ভিডিওটা ইমেজটা ডিলিট করে দিলাম, যেটা আননেসেসারি, দরকার নাই। জাস্ট আমরা এখন ভিডিও নিয়ে একটু কাজ বুঝবো। এই যে বারটা দেখতে পাচ্ছি ব্লু কালার, এটাকে যদি টেনে আমি নিচে নামাই দিই, তাহলে আমরা, যেহেতু আমাদের অন্য কোনো ক্লিপস নাই, একটাই ক্লিপস, তো আমাদের টাইম লাইন কম দেখলেও চলবে। সেই সুবিধার্থে আমি এটাকে টেনে নিচে নিয়ে আসলাম, কারণ একটা ক্লিপস আছে, একটা ক্লিপস দেখবো। আর যেহেতু আমাদের ভিডিওটা বেশি দেখার দরকার, আমরা ভিডিওটা দেখছি। এই পর্যায়ে আমার ভিডিওর যে টাইম লাইনটা আছে তার উপরে ক্লিক করলাম, করার পরে এইখানে দেখেন যে কয়েকটা অপশন অ্যাভেলেবেল আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সোর্স, ভিডিও বিনের সোর্স, মানে যে ভিডিওটা আমরা আছে তার সোর্স এখানে আমরা দেখছিলাম অডিও সোর্সটা, তো আমরা এটা লাগছে না, আমরা দেখেই ফেলেছি। এরপর ভিডিওতে আমরা এখানে কাজ করতে যাচ্ছি। ভিডিওতে তো ভিডিওতে কাজ করার জন্য দেখেন ইফেক্ট কন্ট্রোল, আমরা এখানে ক্লিক করব। যখন আমরা ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করলাম, তো এই ভিডিওটাকে ইফেক্ট দেওয়ার জন্য যত ধরনের কন্ট্রোল আছে সব আমরা এখান থেকে কন্ট্রোল গুলো করতে পারবো। এই প্যানেল থেকে চলে আসলো। এটা তখনই কাজ করবে যখন আমার ভিডিওটার উপরে ক্লিক করব মাউস দিয়ে এবং এটাকে অ্যাক্টিভ থাকলো। ক্লিক করা মানে কি? দেখেন আমি যখন বাইরে ক্লিক করেছি, এটা একটা মানে ডিফল্ট একটা কালারে আছে, হতে পারে সেটা স্কাই ব্লু। যখন আর এখানে দেখেন কোনো অপশন নেই জায়গাতে, যখন কিনা আমি এর উপরে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো বা এটা অ্যাক্টিভ হলো। পাশাপাশি এর যতগুলি কন্ট্রোল আমার আছে এখানে ডিফল্ট অবস্থায় এই কন্ট্রোলগুলো দেওয়া থাকে। তো আমরা এর সাথে পরিচিত হব। পাশাপাশি আমরা আরো কিছু জিনিসগুলো দেখবো যেখানে কি কি ইফেক্ট ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, তার আগে যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু অডিও নিয়ে কোনো কাজ নেই, তো এই ভিডিও ক্লিপসের উপরে রাইট বাটন ক্লিক করব। করার পরে এখানে আনলিঙ্ক একটা অপশন আছে। আনলিঙ্ক করলে কি হবে? আচ্ছা ক্লিক করে দেখি কি হয়। আনলিঙ্ক করার পর দেখতে পাচ্ছি আমাদের নিচের যে অডিও যেটা সিলেক্ট হয়েছিল ওইটা নাই আর। আমরা চাইলে এখন যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা কন্ট্রোল জেড দিলে পূর্বের অবস্থা ফেরত আসবে, তো কন্ট্রোল জেড দিলাম। এখন দেখেন আমি ভিডিওর উপরে ক্লিক করছি, নিচে অডিওটা ক্লিক হয়ে গেছে। আবার বাইরে ক্লিক করলাম, নিচের অডিওর উপরে ক্লিক করলাম, উপরে ভিডিওর উপরে ক্লিক হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে কোনো দুইটাকে আলাদা সরাতে, মানে ভিডিও এবং অডিওটাকে আলাদা করতে।
ভিডিও থেকে অডিওটাকে আমি আলাদা করে দিব। বিষয়টা তো ক্লিয়ার, তাই না? এটা করার জন্য এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, করে আনলিঙ্ক করতে হবে। আচ্ছা, মনে হয় বিষয়টা আপনারা আরো ক্লিয়ার হননি। আমি একটা অডিওর সাথে লিংকটা থাকবে না আর কি, আনলিংক করলে ওই অডিওর সাথে লিংকটা থাকলো না আর কি। কিন্তু কেন ভিডিওটাকে আলাদাভাবে কারেকশন করতে পারতেছি। রাইট রাইট রাইট। কেন আমরা এই কাজটা করছি? দেখা যাচ্ছে আমরা কোন একটা ভিডিও নিব, পার্টিকুলার শুধু ভিডিও দরকার, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা মিউজিক দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডে তো ডিফল্ট যে অডিওটা আছে বা এরকম ঝিঝিরি কোনো শব্দ থাকবে বা নয়েজ থাকবে, সেটা আমার দরকার নাই। ওই রকম কাজের ক্ষেত্রে আমরা ভিডিওটাকে আনলিংক করে দিলে, যদি অডিওতে ক্লিক করি তাহলে অডিওটা ডিলিট করা যাবে, যদি ভিডিওতে ক্লিক করি ভিডিওটা ডিলিট করা যাবে। আমরা অডিওতে ক্লিক করছি, করে এখান থেকে কিবোর্ডে ডিলিট চাপ দিচ্ছি, তাহলে আমাদের অডিওটা একদমই রিমুভ হয়ে গেল, থাকলো শুধুমাত্র ভিডিও। এখন এই ভিডিওর উপর আমরা কাজ করব। কি কাজ করব? ভিডিওটা প্লে করে দেখি। যারা ওরিয়েন্টেশনের ক্লাসে ছিলেন মোটামুটি বুঝে গেছেন যে কি কাজ করব, যে এটা একটা শেকি ভিডিও, ভিডিওটা অনেক শেক হচ্ছে, নড়ছে। এটাকে আমরা স্মুথ, আসলে আসলে ভিডিওটা কাঁপছে আমার স্ক্রিনে, ভালো দেখা যাচ্ছে না। এটার কি কোনো, সরি আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি। স্ক্রিনে আপনি যে স্ক্রিনটা শেয়ার করেছেন এটা আসলে আমি দেখছি কিছুক্ষণ পর পর কাঁপছে, হয়তো বা সবার হচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, তাহলে সবার কাছ থেকে একটু সবার কি সেম হচ্ছে? আমার স্ক্রিনটা কাঁপছে না, আমার হচ্ছে না, আমার কাঁপছে না, ক্লিয়ার। কাঁপতেছে না, ক্লিয়ার। তাহলে মেবি আপু আপনার সম্ভবত যে কম্পিউটারের ভিজিএ কেবল যেটা আছে ডিসপ্লের, ওইটাতে হয়তো টাচ লাগতে পারে, অথবা ইন্টারনেট কানেকশন আপ ডাউন হতে পারে। এই দুইটার মধ্যে একটা চেক করবেন প্লিজ। হ্যাঁ। আচ্ছা, তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি নরমালি আমাদের যে ভিডিওটা আছে, যেটা নিয়ে আমরা কাজ করছি, এটাও একটা শেকি ভিডিও। এটা একটা শেকি ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটা শেক হচ্ছে। আচ্ছা, মাঝে মধ্যে একটু সাউন্ড পলিউশন হতে পারে, আমার সাউন্ড বক্সটা একটু সমস্যা করছে। তো এই যে নয়েজটা আছে, মানে ভিডিওটা যে শেক হচ্ছে, এটাকে আমরা কিভাবে রিডিউস করব? শুরুতে ওরিয়েন্টেশন ক্লাসে আমি একটা ইফেক্ট দেখিয়েছিলাম, একটু আপনাদের আইকিউ টেস্ট করি যে কার কার মনে আছে। একটু বলতে পারবেন যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন যে ইফেক্টটার নাম কি? স্টেবিলাইজ। আপনাদের তো মানে কি বলবো, ইতিহাসের পাতা স্মরণ লেখার না দরকার আপনাদের নামগুলো। চমৎকার, খুব ভালো লাগলো যে আপনারা ক্লাসে মনোযোগ আছেন বা অ্যাটলিস্ট ইন্টারেস্টেড আছে আর কি ভিডিও এডিটিং নিয়ে। ভালো লাগলো। তো আমরা ওই ইফেক্টটা এখানে ইমপ্লিমেন্ট করব। ওটা দেওয়ার জন্য এই যে আমরা এখানে ডট দেখতে পাচ্ছি, এই ডটে ক্লিক করব, করার পরে যেখানে ইফেক্ট আছে এই জায়গাতে চলে যাব। যাওয়ার পর ইফেক্টটা সার্চ করব। আচ্ছা, একটা মিনিট, আমার বক্সটা একটু সমস্যা করছে। আচ্ছা, একজন এখানে চ্যাটে লিখেছেন কিছু, আমি সরি পড়তে পারিনি। সাউন্ডটা মানে, আচ্ছা আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ভাই। শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। আচ্ছা, একটু আর একটু সময় দেবেন। এবার ঠিক আছে মোটামুটি। আচ্ছা, তো আমরা আচ্ছা এখানে কি লিখেছিলেন? নো লিখেছিলেন, তার মানে মনে হয় আপনি কখন নো লিখেছিলেন বুঝতে পারেনি, মানে কোনো সমস্যা নাই, তখন মনে হয় নো লিখেছিলেন। স্ক্রিন কাপার সময় লিখছিল। আচ্ছা, আচ্ছা আমরা ইফেক্টটা সার্চ করি, স্টেবল নামে গেল কোথায়? এই যে ওয়ার্ড স্টেবিলাইজেশন, এটা। তো এই ইফেক্টটা আমরা নিয়ে সরাসরি যদি আমরা ভিডিওর উপরে ছেড়ে দিই, আর ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন কিছুটা চেঞ্জ আসছে। এইখানে আমার অ্যানালাইজ অপশন আসছে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে সে অ্যানালাইজ করতেছে, 1 থেকে 2টা স্টেপ সে নিবে। সেই স্টেপ কোথায় নিচ্ছে আমরা এই যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, আর টাইম কাউন্ট করছে। জি দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। তো এখানে কিছু টাইম কাউন্ট করছে, এই টাইমটা সে এটাকে ফ্রিজ করতেছে, বা যেখানে যেখানে শেক আছে সেটাকে সে ডিটেক্ট করছে, অ্যানালাইজ করছে, করার পরে অটোমেটিক্যালি সে ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, এবার স্টেবল করছে, সে মোটামুটি ডিটেক্ট করতে পারছে। এরপরে দেখেন সে স্টেবল করে ফেলছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পারবো ভিডিওটা কাঁপছে না, কিন্তু হালকা কিন্তু নড়ছে, হালকা করে নড়ছে। আবার শব্দ, সরি,
একটু নয়েজ হচ্ছে আর কি সাউন্ড পলিউশনের জন্য। দেখেন হালকা করে কিন্তু এটা নড়ছে ভিডিওটা। তো এটাকেও যদি আমরা চাইছি যে রিমুভ করার জন্য, তো এখানে প্রিমিয়ার প্রো যেটা করছে যে তাদের বাই ডিফল্ট যে একটা সেটিংস আছে স্মুথ, এই যে স্মুথ যেটা আছে, সে ওয়ার্ড স্টেবিলাইজেশনে যে আপনার স্মুথ করে দিছে। তো আমরা স্মুথও চাচ্ছি না, আমরা কোনো ইফেক্ট এখানে আমাদের দরকার নাই। হ্যাঁ, তো আমরা এখানে এটা দিয়ে দিই। এবার যদি আমরা প্লে করে দেখি, কাজ হচ্ছে না, স্মুথ আকারে কাজ করছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। কোনো কাজ যখন আপনারা করবেন, করার পর দেখবেন যে না আগেরটাই বেটার ছিল, তো এখান থেকে সেটা নামটা মনে না থাকে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে দিব। এরপর উপরে একটা জিনিস দেখেন স্মুথ পজিশন লেখা আছে, এই স্মুথ পজিশনটাকে আমরা চেঞ্জ করি, নো মোশন দিয়ে দিব। সরি আপনার কথা শুনতে পাইনি ভাই, আবার বলেন। ওইটাই বলছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাসে যে নো মোশনের কথা বলা হয়েছিল। জি 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 জি, ওরিয়েন্টেশনে নো মোশন। এখন আমি নো মোশনটা দেখাবো, তার আগে এটা একটু দেখাই দিলাম আর কি যে এটা কি। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো নো মোশন কেন দিব? যে আমাদের কোনো মোশন দরকার নাই, যা ইফেক্ট আমাদের আছে কোনো ইফেক্ট দরকার নাই। মানে প্রিমিয়ার প্রো নিজে থেকে আপনাকে একটা স্মুথ ইফেক্ট দিয়ে দিয়েছে যে আপনি স্মুথলি সেটাকে মুভ করাতে চান কিনা। তো আমরা কোনো রকম কোনো ইফেক্ট নিব না, আমরা যাচ্ছি আমাদের ভিডিওটা একদম ফ্রিজ থাকবে, কোনো শেক হবে না। করে দিলাম। এবার যদি আমরা প্লে করে দেখাই যে কি হয়, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু একদম ফ্রিজ হয়ে আছে, নড়ছে না একদমই। একটা ম্যাজিকের মতো কাজ করলো না? আমি যদি ফার্স্টে যদি নো মোশনটা দিয়ে দিতাম, জি আমি যদি ফার্স্টে যদি নো মোশনটা একবারে ফার্স্ট টাইম ইউজ করে ফেলতাম, তাহলে ফার্স্ট টাইমে আপনার নো মোশন দেওয়ার অপশন নাই। মানে প্রিমিয়ার প্রোতে ডিফল্ট ভাবে এখানে স্মুথ মোশনটাই দেয়া থাকে। ও আচ্ছা আচ্ছা, ডিফল্ট অপশন ওদের চেঞ্জ করা হবে না। তাহলে স্টেবিলাইজারের পরে নো মোশনটা দিলে ঠিক হয়ে যাবে সবগুলোর একটু ক্ষেত্রে। আরেকটু মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলেন প্লিজ। শুনতে পাচ্ছেন? হঠাৎ করে আমার মানে বক্সে একটু সমস্যা করছে, একটু মাইক্রোফোনটা কাছে না, আমি ভালো মতো শুনতে পাবো। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলেন। বললাম যে স্টেবিলাইজার এটা দেওয়ার পরে নো মোশন দিলে সবগুলা ভিডিওর ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ সবগুলো ভিডিওর ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। তো কিছু কিছু ভিডিও আছে যেখানে আমাদের স্মুথ মোশনের প্রয়োজন হয়, মানে স্মুথলি সেটা কাজ করুক। আর কিছু কিছু ভিডিও আছে যে আমার কোনো মোশনের দরকার নেই, যা আছে আমরা নো মোশন দিয়ে দিব, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না, একদম ঠিকঠাক মতো থাকবে ভিডিওটা। এইটা হচ্ছে এই মোশনটার কাজ। তো এটা আমরা যে বাই ডিফল্ট যে এডিটিং প্যানেল গুলো আছে বা যেই আরো ইফেক্ট গুলো আছে, এগুলো বাদ দিয়ে সরাসরি এখানে কেন আসলাম, যে আপনার চট করে একটা আইডিয়া দেওয়ার জন্য, যেটা আমরা ওরিয়েন্টেশন ক্লাসে দিয়েছিলাম। আর সেই একই আইডিয়াটা আজকে একটু বিস্তারিত আলোচনা করলাম, এবং এটা আপনাদের হোমওয়ার্ক আকারে থাকবে। আমি চেষ্টা করবো এই ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ক্লাসের রেকর্ডেড ভিডিওর সাথে আপনি এই ভিডিওটাও পেয়ে যাবেন। যেটা করবেন, আপনাদের প্রিমিয়ার প্রোতে এটাকে নিবেন, নিয়ে এসে একই রকম ভাবে স্টেবল ইফেক্টটা দিয়ে ভিডিওটাকে স্টেবল করবেন। করার পরে এটাকে সেভ করবেন, MP4 আকারে আউটপুট দিবেন। তো চলুন আমরা দেখে ফেলি যে আমরা এখন MP4 আকারে কিভাবে আউটপুট দিতে পারি বা ভিডিওটাকে সেভ করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে এই ডট মিনিটে ক্লিক করে চলে আসবো প্রজেক্টে। এটা হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিও যখন আমরা এখানে প্লে করেছিলাম, এই জায়গাতে ডাবল ক্লিক করে, আচ্ছা এই যে এরকম ভাবে। তো এখানে দেখিয়েছিলাম যে আমরা আই এবং ও বাটনটা প্রেস করে আমাদের যতটুকু দরকার ততটুকু টেনে আমরা এখানে নিয়ে আসতে পারি। এই জায়গাতে ওই আই এবং ও মানে স্টার্ট সিলেকশন এবং ইন্ড সিলেকশন, এই দুটাতে আমরা এখানে সিলেক্ট করব। আচ্ছা এটা কেন করব? যখন আমাদের কাছে অনেক বেশি প্রজেক্ট থাকবে, এই 1 বাই 1 এখানে আছে, অনেকগুলি আছে। ধরেন এখানে ডান দিকে আমরা ধরলাম, শেষের দিকে আরো অনেক বেশি আমাদের ফাইলস আছে। তো সবগুলো ফাইলস আমাদের রেন্ডার করতে হবে না, আমরা জানি এই 6 সেকেন্ড ফাইলটা আমরা রেন্ডার করে ফেলবো, বাদ বাকিগুলো আমাদের লাগবে না। তো তখন কিভাবে কাজটা করব? বা সব থেকে বেস্ট প্র্যাকটিসটা হয় এটা, যে দেখা যাচ্ছে কোনো একটা ফাইল 1-2 সেকেন্ড এই পাশে থেকে গেছে, রেন্ডারিং এর সময় আপনি খেয়াল করেননি, স্বাভাবিক, খেয়াল না করাটা স্বাভাবিক, যে অনেক বড় যদি কোনো ফাইল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেভ করবেন। তো এখানে তো শুরুটা হচ্ছে আমরা জানি আই, তো আমাদের শুরুটা সিলেক্ট করতে হচ্ছে না, আমরা শুরুতেই আছি, এবং শেষটা হচ্ছে আমাদের ও। তখন ও বাটনে প্রেস করলাম, দেখেন এই পর্যন্ত একটা সাদা দাগ হয়ে গেছে। তো আমরা এটাকে টেনে দিব এই একদম আমাদের ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত। আমাদের ভিডিও শেষ প্রান্ত এই জায়গাতে আমরা এই পর্যন্ত টেনে দিলাম। এরপর ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে মিডিয়া, যার শর্টকাট হচ্ছে Ctrl+M। প্রত্যেকটা শর্টকাট মনে রাখার চেষ্টা করবেন যেগুলো আপনার MCQ তে থাকবে।
তো ভিডিও এক্সপোর্ট করার শর্টকাটটা কি, কন্ট্রোল এম। তো যখন আমরা কন্ট্রোল এম এ চাপ দিব বা আপনার এই মিডিয়া এখানে চাপ দিব, কিবোর্ড দিয়ে মাউস দিয়ে ক্লিক করব, তখন আমার কাছে এই একটা সেটিংস প্যানেলটা আসবে। এইখানে কিছু সেটিংস আপনার মনে রাখা দরকার। ভিডিও যে ফরম্যাটটা থাকবে এটা সবসময় আপনার হবে 8.264। এছাড়া এখানে আরো অনেকগুলি ফরম্যাট আছে, এইটা হচ্ছে আপনার বেস্ট ফরম্যাট। তারপরে আপনার যদি মনে হয় যে আমরা অনেক দেখি না যে ফেসবুকে বা আদার্স আপনার জায়গাতে ছোট ছোট অ্যানিমেশন থাকে যেগুলো আপনার কি বলে এটাকে জিপ আকারে আমরা জানি, তো সেই ফরম্যাটটা যদি করতে চান তো এটা হচ্ছে সেই ফরম্যাট। এরপরে আমরা জেপিজি এই ইমেজটাকে শুধু জেপিজি আকারে রেন্ডার করতে চাই, সেটা জেপিজি ফরম্যাট। MP3 আকারে করতে চাইলে MP3 ফরম্যাট। মুভি আকারে করতে চাইলে এই যে মুভির অনেক ফরম্যাট গুলো আছে, এইগুলোর মধ্যে থেকে সব থেকে বেস্ট ফরম্যাটটাই হচ্ছে এটা 8.264। এই ফরম্যাটটা আমরা এখানে রাখবো। আর এইখানে যেটা আছে এই ম্যাচ যেটা আছে, এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে সোর্সটা নিলাম সেই সোর্সটা তো দেয়া আছে। তারপরে আপনার যদি মনে হয় যে না আমি এখন এখানে এসে আমার কিছু ফাইল সোর্সটা বা আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা আমি কোনো স্পেসিফিক ডিভাইসের জন্য করব। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে যাদের 720 HD মোবাইল আছে তাদের জন্য ভিডিওটা আমি রেন্ডার করবো, তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ওই অনুযায়ী এক্সপোর্ট হয়ে যাবে। আবার আপনার মনে হচ্ছে যে না আমি এটা ইউটিউবের জন্য আপলোড করবো, একটু যদি আমরা নিচের দিকে তাকাই দেখতে পাচ্ছি যে এখানে ইউটিউবের কয়েকটা ফিচার আছে। যারা একদম ইউটিউব শুরুতে মানে শুরুতে যখন স্টার্ট করছিল সেটা হচ্ছে আপনার একদম HD মানে লো কোয়ালিটির ভিডিও 480 পিক্সেল, ওইটা দিতে পারেন। আর এখন যেটা চলছে আর ইউটিউব সাপোর্ট করছে 4K পর্যন্ত। তো আপনার এটা ভিডিও কিন্তু 4K না, তারপরে যদি আপনি এখানে 4K রেজুলেশন দেন অনেকটা বেটার কাজ করবে বা অনেকটা ভালো একটা কাজ করবে ইউটিউবের জন্য 4K, এটাও সিলেক্ট করতে পারেন। আর আমাদের যে ফরম্যাটটা সেটা আমরা জানি যে 1920x1080 মানে HD ফরম্যাট, এটা হচ্ছে পারফেক্ট ফরম্যাট। এটা হচ্ছে আমাদের ইউটিউবের জন্য। তো আমরা কিন্তু ভিডিওটা কোনো কিছু পারফেক্ট কোনো ডিভাইসের জন্য বা কোনো প্ল্যাটফর্মের জন্য কিন্তু বের করছি না, আমরা যেটা বের করব সব জায়গাতে যেটা অ্যাপ্লিকেবল হয় যেটা চলে। তো এই জন্য আমরা যে মেইন সোর্সটা যেটা আছে ওইটা রেখে দিলাম। এবার আসবে ভিডিওর ক্ষেত্রে আউটপুট নেম, যে ভিডিওটা কোন নামে আমাদের সেভ হবে। শুরুতেই আমি যখন যে সিকোয়েন্সটা নিয়েছিলাম সিকোয়েন্সটার নাম দিয়েছিলাম ডে ইফেক্ট বা ডে ভিডিও, এই জন্য ওই নামটাতেই আছে। আপনি যদি অন্য নাম দিতে চান দিতে পারেন। এখন এখানে আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে এক্সপোর্ট ভিডিও, একটা হচ্ছে এক্সপোর্ট অডিও। আপনি কি শুধু ভিডিও এক্সপোর্ট করতে চান নাকি অডিও? আমি চাই যে দুটাই টিক চিহ্ন থাক। যদি আপনার এখানে জি কেউ কিছু বলছিলেন? আচ্ছা সম্ভবত বাইরে বলছিলেন। ওকে সবাই শুনতে পাচ্ছেন না? জি জি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো আমরা তো এখানে দেখেছি যে আমাদের এখানে অডিওটা রাখবেন, আমরা শুধু ভিডিওটা নিব। তো আপনি চাইলে এখানে অডিওটা টিক চিহ্নটা উঠে দিতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে পরে অনেক সময় যখন ভিডিও রেন্ডার করবেন আপনার এই টিক চিহ্নটা দিতে মনে থাকবে না। তো এখানে টিক চিহ্ন দুইটা না উঠানোই ভালো। এক্সপোর্ট ভিডিও অডিও দুইটা থাক। আমরা তো সে কন্ট্রোল আগে থেকেই করে দিয়েছি এখানে যে ভিডিও এক্সপোর্ট হবে না অডিও এক্সপোর্ট হবে, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। আর এখানে ভিডিও সেভ লোকেশন, যে ভিডিওটা কোথায় আপনার সেভ হবে এই লোকেশনটা থাকছে। আপনি এই লোকেশনটা কিভাবে চেঞ্জ করবেন? ধরেন আমি চাচ্ছিলাম যে আমার ভিডিওটা কোন একটা লোকেশনে থাকবে, আউটপুট যে নেমটা আছে এই জায়গাতে যদি আপনি ক্লিক করেন অটোমেটিক্যালি আপনার কম্পিউটার একটা জায়গাতে নিয়ে যাবে। তো আমি চাচ্ছি যেটা আমার ডেস্কটপে সেভ হয়ে থাক, তো আমি আমার ডেস্কটপটা শর্টকাটে যে ডেস্কটপে এসে জাস্ট এই নামে সেভ দিয়ে দিব, এটা ডেস্কটপে সেভ থাকবে। আর আপনি যদি মনে করেন অন্য যে কোনো ড্রাইভে রাখবেন আপনার হার্ড ডিস্কের, সেই ড্রাইভে রাখতে পারেন এখান থেকে। ওয়েল, এরপরে এতটুকু তো আমরা বুঝেই ফেললাম। এখানে যে সেটিংস থাকবে অবশ্যই আমরা ভিডিওটা এক্সপোর্ট করছি, ভিডিও থাকছে। আর শেষে এসে আপনাকে দেখাচ্ছে যে আপনার যে রেজুলেশন 1920x1080 ঠিক আছে কিনা। হ্যাঁ অবশ্যই ঠিক আছে। এইখানে এসে এই যে টিক চিহ্নটা আছে এটা একটু ইম্পর্টেন্ট, আপনাদের এই টিক চিহ্নটা নাও দেওয়া থাকতে পারে, এখানে টিক চিহ্নটা দিয়ে নেবেন। তাহলে কি হবে, ভিডিওর যে কোয়ালিটি আছে এবং আপনি যে কোয়ালিটি মানে যেই রেশিওটা দিয়েছেন 1920x1080 দুইটাকে সে এক্সাক্ট ম্যাচ করে 100% আপনাকে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করবে। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবকিছু যদি আপনার মনে হয় যে না সব ঠিক আছে, দেন আপনি এক্সপোর্টে ক্লিক করলে আপনার এক্সপোর্ট হয়ে যাবে। কখনো কুইক এক্সপোর্টে ক্লিক করবেন না। এক্সপোর্ট কুইক এক্সপোর্ট একটা আলাদা জিনিস, এটা আমি আরেকদিন হয়তো বুঝাবো। তো আমি এক্সপোর্টে ক্লিক করছি, আর একদিন কেন বলছি কারণ আমাদের হাতে সময় নেই, 4 মিনিট আছে। হ্যাঁ, তো এক্সপোর্টে ক্লিক করছি। এক্সপোর্টে ক্লিক করলে দেখেন একটু সময় নিবে, নিয়ে এটা আমার যেখানে আমি সেভ করতে চাইলাম ঠিক ওই জায়গাতে সেভ হয়ে যাবে। আচ্ছা 100% হয়ে গেছে, ভিডিওটা আমার সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আমরা পূর্বে ঠিক আগের জায়গাতে ফেরত আসবে। তো আজকে আমরা শুরু থেকে যদি একটা ওভারভিউ দেখি, শুরুতে আমরা শিখলাম যে প্রিমিয়ার প্রো সেটআপ হতে বা আমার পিসির কনফিগারেশন করার জন্য
কি কি কনফিগারেশন দরকার সেটা সম্বন্ধে জানলাম প্রিমিয়ার প্রো বেসিক সেটিংস সম্বন্ধে, পাশাপাশি একটা ভিডিও ইম্পোর্ট করলাম, কিভাবে ইম্পোর্ট করা যায়, কতভাবে করা যায়, এবং তার একটা ডিফল্ট না, এটা হচ্ছে একটা এক্সট্রা সেটিংস আমরা শিখলাম, ইফেক্ট দেওয়া শিখলাম। তারপরে এই ভিডিওটাকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। তো মোটামুটি এতটুকুর মধ্যে কারো কি কোথাও কোশ্চেন আছে যে জায়গাটা আরেকবার রিপিট করলে ভালো হতো বা বুঝি নাই? তো ভাই যে কালার ম্যাটটা সম্পর্কে যদি আরেকবার বলেন আর কি, যে কালার ম্যাটটা আসলে কোন কোন কাজে লাগে আর কি। কালার ম্যাটটা ভাই আমি কালার ম্যাটটা এখানে নিয়েছিলাম, জাস্ট আমাদের হাতের কাছে কোনো ইমেজ পাইনি দেখে কালার ম্যাট নিয়েছিলাম, এটা একটা ইমেজ আকারে উদাহরণ দিয়েছিলাম। কালার ম্যাট সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কালার ম্যাট কোথায় কোথায় কাজে লাগে বা কি কি ক্ষেত্রে কালার ম্যাট আমাদের ইউজ হয়। অনেক টিউটোরিয়াল আছে, মানে অনেক ভিডিও আছে কালার ম্যাটের উপরে থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমরা অনেক সময় দেখি যে আমাদের খুব হাই রেজুলেশনের ভিডিও রেন্ডারিং হয়, বাট জায়গা নাই খুবই অল্প। এটা হচ্ছে সেটিং এর সময় যে আমরা যখন দেখলাম কন্ট্রোল এম দিলাম, হ্যাঁ, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট মিডিয়া, এই যে এখানে এসে যখন দেখলেন এটা যদি উদাহরণ দেয়, দেখেন 1920x1080, এটার মধ্যে একটা হাই রেজুলেশনের ভিডিও। যদি আমি এখান থেকে এসে এই ভিডিও রেজুলেশন কোয়ালিটি যদি কমায় দিই, একদম কম, এই যেটা 480 করে দিই, জায়গা তো কম নিবেই। বা আগের যে ভার্সনটা ছিল 720 পিক্সেল, এটা করে দিলেও জায়গা কম নিবে। সেম একই ভিডিও আমরা 120 মানে 1080 যেটা নিলাম, 1920x1080 এটা নিলাম, এতে যে কোয়ালিটিটা আসবে 4K তে যদি আমি এক্সপোর্ট করি, কোয়ালিটি ডাবল হয়ে যাবে, ভিডিওর সাইজও ডাবল হয়ে যাবে এই জায়গাতে দিলে। এই সেটিংস থেকে চেঞ্জ করলে সেই ডিফারেন্সটা আবার পাওয়া যায়। এটা আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমার এক্সপোর্ট করার আগে ভিডিওটা আগে কেমন ছিল আর এক্সপোর্ট করার আগে, মানে দুটো ডিফারেন্সটা যদি আমি এক্সপোর্ট করার আগেই দেখতে চাই, সেটা কি সম্ভব? না, এক্সপোর্ট করার আগে হ্যাঁ অবশ্যই দেখা সম্ভব। মানে আমি আফটার এফেক্ট, বিফোর এফেক্ট দুটোই যদি আমি এক্সপোর্ট করার আগে দেখতে চাই, সেই ক্ষেত্রে এইভাবে আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে। এটা হচ্ছে আমার র ভিডিও, এটা হচ্ছে আফটার ইফেক্ট, এডিটিং এর পূর্বে ভিডিওটা ছিল। আচ্ছা, সফটওয়্যারে ওখানে দেখার কোনো অপশন নেই? হ্যাঁ, সফটওয়্যারে এখনো দেখার অপশন আছে। এই যে ভিডিওটা আমরা সেটাই জানতে যাচ্ছি। আচ্ছা, টাইমলাইনে যে ভিডিওটা আমরা নিয়ে এসে রাখলাম, নিয়ে আসার পরে এখানে আমরা ইফেক্ট দিলাম, ইফেক্টটার নাম ছিল হচ্ছে স্টেবিলাইজেশন ভিডিও, যে ওয়ার্ড স্টেবিলাইজেশন। এটার যে এফেক্টস আছে এটা যদি আমরা অফ করে দেই, তাহলে আমরা দেখতে পারবো ভিডিও পূর্বে কি অবস্থানে ছিল। আর এখন যেটা আমরা ইফেক্ট দিয়েছি, ইফেক্ট দিয়ে যখন প্লে করে দেখি, দেখতে পাচ্ছি এটা আমাদের আউটপুট, এই আউটপুটে ভিডিওটা আসবে। আচ্ছা, এটা দেখেন, আমি যদি এটাতে যে এফেক্টস এখানে অফ করে দিলাম, এখন যদি প্লে করি আগের মতো ভিডিওটা কাঁপবে, তার মানে এটা পূর্বের অবস্থা ছিল। এখানে এসে আবার এই যে এফেক্টস দিয়ে দিলাম, এখন যদি প্লে করি তাহলে কাঁপছে না, তার মানে এটা পরের অবস্থা। যখন দেখলাম আমার সব পারফেক্ট, এটাকে আমি কন্ট্রোল এম দিয়ে দিলাম, মানে এক্সপোর্টটা আমার এটা এক্সপোর্ট করার জন্য একদম প্রিপেয়ার। হ্যাঁ ঠিক আছে, এইটাই দেখতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন?